প্রথম দেখাতেই ভুল বোঝাবুঝি আর প্রচন্ড ঝগড়া, একজন আরেকজনের শত্রু হয়ে যায়। ওরা কখনো ভাবতেই পারেনি ভাগ্য তাদের নাম লিখে রেখেছে একই গল্পের পাতায়, এক ছোট্ট শিশুর ভবিষ্যতের অভিভাবক হিসেবে। একটি মর্মান্তিক দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। ছোট্ট উজু, যার নামের অর্থই ছিল পৃথিবী, হঠাৎ করেই তার পুরো পৃথিবী সে হারিয়ে ফেলে। আর সেই শূন্যতা ভরাট করতে একই সাথে দাঁড়াতে হয় এক মিসম্যাচ কাপলের। কিন্তু উজুর দেখাশোনা, ওর যত্ন নিতে নিতে ঝগড়া যে কখন বদলে যায় যত্নে, সেটা ওরা কেউই টের পায় না। আর এই যত্ন থেকেই তৈরি হয় ওদের এমন এক ভালোবাসা যা ওরা কখনোই কল্পনা করেনি। তো আর কোনো স্পয়লার না দিয়ে চলো শুরু করছি আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা সন তে হিয়ংকে দেখি, যে একজন ফটোগ্রাফার ছিল। আজকেও ও ফটোশুট করতে আসে। এখানে আমরা জানতে পারি ও খুবই শান্ত স্বভাবের আর খুব ডিসিপ্লিন ছিল। অন্যদিকে আমরা হিয়ন জিনকে দেখি, যে পার্ট টাইম জব করে কিছু টাকা সেভ করার চেষ্টা করছে। আজকে তো ও গ্রোসারি শপিং এ আসে। ওর বোন ওকে কল করে আর জিজ্ঞেস করে তুই কোথায়। কিন্তু হিয়নজিন তখন ওর সামনেই ওর বোনকে দেখতে পায়। ওর বোনের নাম ছিল হিয়নজু। ওরা দুজন একসাথে গ্রোসারি শপিং করে। শপিং শেষে দুজনই বাসায় চলে আসে। এখানে আমরা জানতে পারি ফ্যামিলি বলতে ওরা দুই বোনই ছিল। দুই বোনের মধ্যে সম্পর্ক অনেক ভালো। হিয়নজু জিনকে বলে, তোমার উচিত ভালো মত পড়াশোনায় ফোকাস করা, ঠিকমতো গ্রাজুয়েশন কমপ্লিট করো। তুমি এখনো অনেকটাই ছোট, আমি তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চাই। টাকা নিয়ে তুমি টেনশন করো না। জিন বলে, আরে তুমি কি বলছো, আমার কোনো প্রবলেম হচ্ছে না। এরপর ও যখন নিজের ফোন নিতে নেয় তখন তো ওর বোনের ব্যাগে একটি রিং দেখতে পায়। জিন ভাবতে থাকে ওর বোন তো একটা ছেলের সাথে রিলেশনশিপে রয়েছে। এরপর আমরা দেখি জিন ওর বোনের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যে একজন পুলিশ অফিসার ছিল। ওর নাম ছিল সন উজিন। জিন বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এরপর তো ওকে বাইরে নিয়ে আসে। জিন উজিনকে বলে, আমার বোন তোমাকে অনেক বেশি ভালোবাসে। ও হয়তো তোমাকে বিয়ের কথা বলতে চাচ্ছে, কিন্তু আমার জন্য ও বিয়ের কথা বলতে পারছে না, কারণ ও চায় আমি আগে গ্রাজুয়েশন কমপ্লিট করি। কিন্তু আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তোমরা চাইলে এখনই বিয়ে করতে পারো, কিন্তু এর আগে ফ্যামিলি মিটিং এর অ্যারেঞ্জ করো। আমরা কথা বলে সব ঠিক করতে চাই। ওর এই কথা শুনে উজিন তো খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা সন তে হিয়ংকে দেখি, যে একটি পার্টিতে এসে অনেক এনজয় করছিল। আশেপাশের মেয়েরা তো দেখে অনেক কমপ্লিমেন্ট দিচ্ছিল। ও খুব ভালো ফটোগ্রাফার, এভাবেই চলতে থাকলে ও শীঘ্রই ফেমাস হয়ে যাবে। পার্টির মধ্যে তখন এক সিনিয়র ফটোগ্রাফারও ছিল। মেয়েদের কথা শুনে ও তো প্রচন্ড রেগে যায়। ও তখন তেয়ের নামে বদনাম করতে থাকে ও এতিমখানায় বড় হয়েছে। ও তো ফটোগ্রাফির জন্য কোনো কোর্সও করেনি। এগুলো যখন তে জানতে পারে তখন ও প্রচন্ড রেগে যায়। আর ওই সিনিয়র ফটোগ্রাফারের সাথে ওর খুব বাজে ভাবেই ঝগড়া লেগে যায়। পরদিন সকালে সিয়ং এর কলে তেয়ের ঘুম ভাঙে। তুমি যে এত কুল আমি কখনো ভাবতেই পারিনি। কাল পার্টিতে তুমি যা করেছো, এরপর থেকে তো আমি তোমার আরো বড় ফ্যান হয়ে গিয়েছি। তখন ওর কাল রাতের কথা মনে পড়ে। ও ড্রাঙ্ক অবস্থায় কি করেছিল। ও তো জুনের সাথে রাগারাগি করতে থাকে। আর পার্টিতে যারা ছিল ও তো সবার বিল পেমেন্ট করে দেয়। এরপর বিলের রিসিট দেখে ওর তো পুরো মাথায় ঘুরে যায়। ড্রাঙ্ক অবস্থায় ও নিজের সব টাকা উড়িয়ে এসেছে। এদিকে জিন ওর বোনের সাথে আসে। ওরা ওদের বিয়ের শপিং করছিল। জিন ওর বোনকে এত খুশি দেখে ও নিজেও প্রচন্ড খুশি। ওরা তখন বিয়ের ড্রেসও চুজ করে। হিয়নজু তখন একটি ম্যাগাজিনে খুব সুন্দর এক ল্যাম্প দেখতে পায় আর বলে, এটা তো খুবই এলিগেন্ট লাগছে। জিন বুঝতে পারে ওর বোনের কাছে ল্যাম্পটা অনেক ভালো লেগেছে। এরপর ও তো ওই ল্যাম্পটা গুগল করতে থাকে, এটার প্রাইস জানতে চায়। কিন্তু প্রাইস জানার পর বেচারি অনেকটাই আপসেট হয়ে পড়ে। কিছুক্ষণ পর ওর বেস্ট ফ্রেন্ড সেইয়ন আসে। ওর মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? তখন জিন বলে, এই প্রথম আমার বোন আমার সামনে কোনো জিনিসের এত অ্যাডমায়ার করেছে। আমি চাই ওর বিয়ের গিফট হিসেবে এই ল্যাম্পটি ওকে কিনে দিতে, কিন্তু এটা তো খুবই এক্সপেন্সিভ, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। সেয়ন তখন বলে, তুমি অনলাইনে চেক করে দেখো, এরকম অনেক ল্যাম্পই আছে, অনেক বড় লোকরাই বিক্রি করে দেয়, যেগুলো একদম নতুনের মতোই। এদিকে আমরা তেকে দেখি, সে জুনকে বলে ওকে কিছু টাকা ধার দেওয়ার জন্য। জুন বলে, না আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না। ওরা তখন কিছু ক্যামেরার লেন্স বের করে বিক্রি করার জন্য। তখন তে বলে, আমি মরে গেলেও তো আমার এগুলো বিক্রি করবো না। তখন সিয়ং একটি বক্স বের করে, যেটাতে ও পুরনো এক ক্যামেরা দেখতে পায়। সিয়ং বলে, তুমি এই পুরনো ক্যামেরাটা বিক্রি কেন করছো না? ওখানে তখন একটি ফটোগ্রাফও দেখতে পায়।
ছোটবেলাতে একটা ছেলের সাথে ছিল। সিয়ং জিজ্ঞেস করে, তোমার কি বড় কোনো ভাইও রয়েছে? তখন তো তে প্রচন্ড রেগে ওর হাত থেকে ছবিটি কেড়ে নেয়। এগুলো আর কখনোই ধরবে না। জুন বলে, যদি তুমি কিছুই বিক্রি করতে না চাও তাহলে তোমার লোন কিভাবে পরিশোধ করবে? ওরা তখন তের ল্যাম্পটি দেখতে পায়। সিয়ং বলে, এটা আমি অনলাইনে পোস্ট করে দিয়েছি, এটা বিক্রি করলে তুমি ভালো টাকা পাবে। এরপর তো ছবি তোলার সাথে সাথেই ও পোস্ট করে দেয় সেলের জন্য। এদিকে সেয়ন তো ওই ছবিটি দেখতে পায় আর সাথে সাথেই ও জিনকে দেখায়, যেটা দেখে জিন প্রচন্ড খুশি হয়। যেভাবেই হোক এই ল্যাম্পটি আমার কিনতেই হবে। এদিকে সিয়ং তেকে বলে, আরে আমাকে তো একজন মেসেজ দিয়েছে এই ল্যাম্পটি কিনতে চায়। এরপর তে ওকে লোকেশন পাঠিয়ে দেয় কোথা থেকে ও ল্যাম্পটি রিসিভ করতে পারবে। এরপর তো জিন ওই লোকেশনে আসে, যেখানে ও দেখতে পায় তে ওই লাইটটি নিয়ে দাঁড়িয়ে আছে। জিন তো তেকে বারবার এটা ওটা কোয়েশ্চেন করতে থাকে। আমার তো নতুন ল্যাম্পের প্রয়োজন ছিল, কিন্তু এটা দেখে মনে হচ্ছে 1 বছরের পুরনো। তে বলে, এটা আমার খুবই শখের, আমি তো ওকে বাচ্চার মতো দেখে রেখেছি। তখন জিন বলে, আসলে এটা আমি আমার বড় বোনের জন্য নিতে চাই, ও অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। তখন তে বলে, আমি তো এতিমখানায় বড় হয়েছি, আমার সামনে ইমোশনাল লাইন মারলে কোনো লাভ হবে না। তখন জিন একটু রেগে যায়, আমি কোনো ইমোশনাল লাইন বলছি না, আমি সত্যি বলছি। আমি আমার বোনকে স্পেশাল কিছু গিফট করতে চাই। আমার তো তোমার ল্যাম্পটি দেখে ফেক মনে হচ্ছে। যেটা শুনে তে প্রচন্ড রেগে যায়, তোমার সাহস কি করে হয় আমার ল্যাম্পটিকে ফেক বলার? যদি তুমি নিতে চাও তাহলে আমাকে বলো, না হলে আমি চলে যাচ্ছি। এরপর তো ওরা দুজনে এক রেস্টুরেন্টে আসে, যেখানে জি ল্যাম্পটি নিখুঁত ভাবে দেখতে থাকে, ছোটখাটো সব জিনিসগুলো নোটিস করে। তখন তে বলে, তোমার এত কিছু দেখা লাগবে না, কারণ আমি তোমাকে আগেও বলেছি এটা আমি নিজের সন্তানের মতো দেখে রেখেছি। জি তো অনেকক্ষণ ধরেই ল্যাম্পটি অবজার্ভ করছিল, যেটাতে তে প্রচন্ড রেগে যায়। তুমি কি ল্যাম্পটি নিবে নাকি আমার সাথে তুমি মজা করছো? ও তো ওর ল্যাম্পটি নিতেই নেয়। তখন জিন বলে, এই ল্যাম্পটি এখন আমার, তুমি নিতে পারবে না। এ বলে, আগে তুমি পেমেন্ট করো, এরপর এটা তোমার হবে। কিন্তু তখনই দুজনের মধ্যে খুব ঝগড়া লেগে যায়, আর এই ঝগড়ার মাঝে তো দুজনই নিচে পড়ে যায়। লাইটিও পড়তে নেয়, কিন্তু তে ওর এক হাত দিয়ে লাইটটি ধরে ফেলে। এবার তো ধাক্কা দিয়ে জিনকে সরিয়ে দেয়। ও তো ভেবেছিল ওর ল্যাম্পটি ও সেভ করতে পেরেছে, কিন্তু তখনই ও দেখতে পায় ল্যাম্পটির গ্লাসটাও ভেঙে যায়, যেটা দেখে তো ও প্রচন্ড রেগে যায়। তখন ওখানে ওয়েটার এসে বলে, সবাই তো তোমাদেরই দেখছে, তোমাদের কি এম্বারাস ফিল হচ্ছে না? তোমরা এই রেস্টুরেন্টে সিন ক্রিয়েট কেন করছো? এরপর তো দুজনই লজ্জা পেয়ে ওখান থেকে চলে আসে, কিন্তু বাইরে আসার পর তো আবারও দুজনের মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি হয়। তখন তে বলে, তুমি আমার জন্য একটা বাজে স্বপ্ন, আমি তোমাকে এই ল্যাম্প কখনোই দেব না। তখন জিন বলে, আমি কি তোমার এই ভাঙা ল্যাম্প কিনবো নাকি? এটা বলে ওরা দুজনই রেগে দুজনের রাস্তায় চলে যায়। এর ফোনটি বাজতে থাকে। ও যখন ফোনটি হাতে নেয় ও প্রচন্ড অবাক হয়ে যায়, এটা তো আমার ফোন না। তখন ওর মনে পড়ে ওরা যখন পড়ে গিয়েছিল ভুলে তো ও জিনের ফোনটিও নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছে, নিজের ফোন মনে করে। বাসায় এসে ও ফোনটি চার্জে লাগায়। ফোন অন হওয়ার সাথে সাথে জিন কল দিয়ে রাগারাগি করতে থাকে, আমি তো তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তো একটা চোর, তুমি আমার ফোন চুরি করেছো, আমি তো পুলিশে রিপোর্ট করব। তুমি জানো আমার দুলা ভাই হলো পুলিশ অফিসার, কালকের মধ্যে আমার ফোন লাগবে। তখন তে বলে, আজকে যেখানে দেখা হয়েছে সেখানে এসে নিজের ফোনটি নিয়ে নিও। জিন বলে, ওই জায়গায় যেতে তো আমার 3 ঘন্টা সময় লাগে। এরপর তো ওকে একটা লোকেশন পাঠায়, প্লিজ তুমি এই লোকেশনে এসে আমাকে ফোনটি দিয়ে যেও। তখন তে তো মেসেজ চেক করতে নেয় ও ফোনের ওয়ালপেপার দেখে অনেকটাই শকড হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি, তের বড় ভাই তো ওকে এতিমখানার সামনে রেখে চলে যায়। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তে প্রচন্ড কান্না করতে থাকে, ওর ভাইকেও ডাকতে থাকে, কিন্তু ওর ভাই ওর পিছু ফিরেও তাকায় না। তখন আমরা জানতে পারি তের বড় ভাই ছিল উজিন, আর উজিনকে এত বছর বড় দেখে নিজেও অনেকটা শকড হয়ে যায়। পরদিন তো ওরা সবাই একসাথে দেখা করে, আসলে উজিন আর হিয়ঞ্জুর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। ওর বোন বলে, এত কিছু করার কি দরকার ছিল? জিন বলে, আরে এটা তো আমার তরফ থেকে, তোমাদের কিছু টেনশন করা লাগবে না। হিয়ঞ্জু ছবি তোলার কথা বললে জিন বলে, আমার কাছে তো আমার ফোনই নেই। উজিন জিজ্ঞেস করে, তোমার ফোন কোথায় গেল? তখনই ওখানে তে আসে আর জিনকে ওর ফোনটি ফিরিয়ে দেয়। এরপর ও উজিনের পাশের চেয়ারে বসে। উজিনকে বলে, কেমন আছো তুমি? কত বছর হলো আমাদের দেখা হয়নি। আর ওদেরকে বলে, আমি তো উজিনের ছোট ভাই, এখন আমরা আত্মীয় হয়ে গেলাম, তাই না? উজিন এখানে তেকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। এরপর তো ও নিজেই খাবার খেতে থাকে।
একটু পর ও যখন ওয়াশরুমে আসে তখন তো জিন ওর সাথে দেখা করতে আসে। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি কি আসলেই ওর ছোট ভাই? কারণ তুমি তো ওই দিন বলেছিলে তুমি এতিমখানায় বড় হয়েছো। আর উজিন আমাকে বলল ওর ফ্যামিলি থেকে কেউই আসবে না। তখন তে বলে তোমার জন্যই আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, এই জন্য তোমাকে ধন্যবাদ। এদিকে হিয়নজু তো উজিনকে জিজ্ঞেস করে তুমি একবার তোমার ভাইয়ের কথা বলেছিলে, তুমি যার কথা বলেছো ওই কি সে? উজিন বলে হ্যাঁ। তখনই ওখানে তে আর জিন চলে আসে। হিয়নজু তো তের সাথে কথা বলার চেষ্টা করে তুমি এখন কি করছো? তখন তে বলে আমি প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করছি। হিয়নজু তখন ওর বয়স জিজ্ঞেস করে। তে তখন এ কথা শুনে হাসতে থাকে আর উজিনকে বলে তুমি তো আমার ব্যাপারে ওদেরকে কিছুই বলনি। উজিন বলে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। তখন তে বলে কি কথা বলতে চাচ্ছ? কার সাথে কথা বলতে চাচ্ছ? ওদের সামনে কথা বলতে কি তোমার লজ্জা লাগছে? তুমি তোমার ছোট ভাইকে এতিমখানায় ফেলে এসেছিলে। আর হিয়নজুকে বলে তুমি ওকে বিয়ে করো না, ও ভালো কোনো মানুষ না। ও যে কোনো সময়ই নিজের ফ্যামিলিকে ছাড়তে পারে। ওর সাথে তুমি কখনো ফ্যামিলি তৈরি করতে পারবে না। ওকে বিশ্বাস করাটা তোমার জন্য বোকামি হবে। এটা বলে তে ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি ওর পিছু পিছু উজিনও আসে। তখন উজিন ওকে থামায়। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তে বলে কি কথা বলতে চাচ্ছ? আমার সাথে তুমি কি কথা বলবে? তুমি একা একা নিজের ফ্যামিলি তৈরি করছো, আর আমি সাধারণ এক ফটোগ্রাফার হয়ে লাইফ লিড করছি। তুমি ছোট্ট বয়সে আমাকে ছেড়ে চলে এসেছো, এখন আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি চাই না আমাদের দুজনের আর কখনোই দেখা হোক। এটা বলেই ও ওখান থেকে চলে আসে। বাসা আসার পর তো ওই বক্সটি খুলে আর ওই ক্যামেরাটি দেখে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। কারণ ওর বড় ভাই এই ক্যামেরা ওকে গিফট করেছিল। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি ওর প্যাশন ছিল। ওর ভাই সবসময় ওকে উৎসাহ দিত। ওর ভাই ওকে এতিমখানার সামনে নিয়ে আসে, ওর হাতে ছাতা ধরিয়ে দিয়ে বলে এখন তো বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি শেষ হলে আমি আবারও তোমার কাছে ফিরে আসবো। এটা বলে উজিন ওকে ছেড়ে চলে এসেছিল। তে তো বারবার ওকে ডাকতে থাকে, কিন্তু উজিন ওর দিকে ফিরেও তাকায় না। তে তো ঘন্টার পর ঘন্টা ওর ভাইয়ের জন্য ওয়েট করতে থাকে। আর বৃষ্টিও থেমে যায়, কিন্তু উজিন ওকে নিতে আসেনি। কিছুদিন পর তো হিয়নজু আর উজিনের বিয়ে হয়। জিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ফাইনালি ওর বড় বোন যাকে ভালোবাসে তাকেই নিজের পার্টনার হিসেবে পেয়েছে। ও তখন সামনের চেয়ারটি দেখতে পায় যেটা খালি ছিল। ও তখন ভাবতে থাকে ওর ছোট ভাই ওর বিয়েতে আসলোই না। এরপর আমরা 3 বছর পরের সিন দেখি, যেখানে তে নিজের জন্য নতুন এক অ্যাপার্টমেন্ট নেয়। তখন সিয়ং বলে তুমি এরকমটা কেন করছো? তুমি ফটোগ্রাফিও ছেড়ে দিয়েছো। তে বলে এখন আমি ভিন্ন কিছু করতে চাই। অন্যদিকে আমরা জিনকে দেখি যে এখন একটা কোম্পানিতে কাজ করছে, কিন্তু ও এখনো পার্মানেন্ট এমপ্লয়ি হতে পারছে না, যেটাতে ও অনেকটাই ভেঙে পড়ে। ও বসকে রিকোয়েস্ট করে, কিন্তু বস ওকে কোনো হেল্পই করে না, যেটাতে জিন আরো আপসেট হয়ে পড়ে। ওর বোন তো ওকে কল করে দেখা করার জন্য। এরপর ও বোনের সাথে দেখা করতে আসে। হিয়নজু বলে তুমি এ বাসায় শিফট হয়ে গেলেই তো পারো। আমি তো জানতে পারলাম বিএস ফুড কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করতে চাও, তো অ্যাপ্লাই কেন করছো না? এবার তোমাকে আমি ফুল সাপোর্ট করব। জিন বলে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। এরপর তো ও দেখতে পায় ওর বোন ওর জন্য রুম গুছিয়ে রেখেছে, যেখানে অনেক বই রাখা ছিল ওর ইন্টারভিউ এর জন্য। ওখানে তখন ওর বোনও আসে। তখন জিন ওর বোনকে বলে তুমি এরকমটা কেন করছো? তোমার কি মনে হচ্ছে আমি নিজে নিজে কিছুই করতে পারবো না? আমি তোমার উপর বোঝা হয়ে আছি, তাই না? হিয়নজু বলে কি বাজে কথা বলছো, তুমি আমার উপর বোঝা হয়ে কেন থাকবে? তখন জিন বলে ছোট থেকে তুমি আমার জন্য অনেক করে এসেছো, আমি চাই না তুমি আমার জন্য আরো করো। আসলে ও নিজের লাইফটা নিয়ে অনেক বেশি ডিপ্রেসড ছিল। আমার কাছে তো একটু হলেও সেলফ রেসপেক্ট রয়েছে। তুমি এখন ম্যারিড, তোমার ফ্যামিলির কথা ভাবা উচিত। এটা বলে ও রেগে ওখান থেকে চলে আসে। এরপর তো হিয়নজু উজিনকেও এগুলো কল করে জানায়। তখন উজিন বলে আমাদের দুই বোনের মধ্যে তো প্রায়ই ঝামেলা হয়, ওর রাগ কমলে ও আবারও তোমার কাছে ফিরে আসবে। কিছুক্ষণ পরই ওর কাছে এক মেসেজ আসে, যে মেসেজটি দেখে ও অনেকটাই ভয় পেয়ে যায়। ওর বাবা জেল থেকে প্যারোলে ছুটি পেয়েছে, যেটা দেখে ও অনেকটাই ঘাবড়ে যায়। ও তো তেকে কল করে এ ব্যাপারে জানানোর জন্য, কিন্তু তে ওর কোনো কলই ধরে না। এটা নিয়ে তো উজিন অনেকটাই টেনশনে ছিল। ও তো ড্রাইভ করছিল। হিয়নজু বলে আমি কি বলছি তুমি আমার কথা শুনছো তো? তুমি কি নিয়ে এমন ভাবছো? উজিন বলে না না, আমি তো তোমার কথা শুনছি। তখন হিয়নজু বলে দেখেছো আমি জিনকে কতগুলো টেক্সট করেছি, ও আমার টেক্সটের রিপ্লাইও দিচ্ছে না। কিন্তু তখনই আমরা দেখি একটা ট্রাকের সাথে খুব বাজেভাবেই ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এখানে ওরা দুজন খুব বাজেভাবেই আহত হয়।
এদিকে আমরা জিনকে দেখি যে বিএস ফুড কোম্পানিতে অ্যাপ্লাই করে ও অনেকটাই খুশি হয়। তখনই ওর কাছে একটি কল আসে। আর অন্যদিকে আমরা তেকে দেখি যে নিজের ফ্ল্যাটের জন্য ডিজাইন করে আর ডিজাইন কমপ্লিট করে ও অনেকটাই খুশি হয়। তখনই ওর কাছে একটি কল আসে আর দুজনই তখন জানতে পারে ওই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের কথা। দুজনই তখন ছুটে হসপিটালের দিকে যায়। বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। জিন ওর বোনের কথাই ভাবতে থাকে, ছোটবেলা থেকে ওর বোন কিভাবে আদর যত্নে ভালোবাসা ওকে বড় করেছে। ও তখন অনেকটাই গিল্টি ফিল করতে থাকে। ওর বোনের সাথে ও কতটা রাগারাগি করেছে, ওর বোন ওকে কতবার মেসেজ করেছে, কিন্তু ওর বোনকেও ইগনোর করেছে। এরপর আমরা ফিউনারেলের সিন দেখি। জিন অনেকটাই ভেঙে পড়ে নিজের একমাত্র পরিবারকে হারিয়ে। তখনই আমরা দেখি ফিউনারেলে তেও আসে। আর তে এখানে আসার পরও জানতে পারে ওর ভাইয়ের ছোট্ট এক ছেলেও রয়েছে, যেটা দেখে ও প্রচন্ড অবাক হয়ে যায়। ওর তখন অনেকটাই খারাপ লাগে, এ ছোট্ট বয়সে এ বাচ্চাটা এতিম হয়ে গেল। ইউজু তখন কান্না করতে থাকে। জিন ওকে সামলানোর চেষ্টা করে। ইউজু তেকে দেখে ওর কাছে আস্তে আস্তে যায়, কিন্তু তে তো ওকে দেখে পিছে হাঁটতে থাকে। কিন্তু ইউজু যখন পড়ে যেতে নিয়েছিল তখন তো জিন দৌড়ে ওকে ধরতে আসে। এর আগে তে ওকে সরিয়ে নেয় আর তের হাতের ধাক্কা লেগে জিন নিচে পড়ে যায়, যার কারণে ও হাতে খুব বাজেভাবেই ব্যথা পায়। এরপর তো জিন হসপিটালে চলে যায় আর ফিউনারেলের সব দায়িত্ব তে একাই সামলায়। এরপর তো উজিনের কলিগরা ফিউনারেলে আসে, যেখানে ওরা তেকে দেখে তেকে সান্ত্বনা দেয়। তোমার ভাই অনেক ভালো মানুষ ছিল, আমাদের সব সময় সাহায্য করত। তে ইউজুকে সামলানোর চেষ্টা করে। ও কান্না করছিল, ওকে ক্যান্ডি খাইয়ে ওর কান্না থামায়। কিন্তু একটু পরেতে লক্ষ্য করে ইউজু ওর নাকের মধ্যে আঙুল দিয়ে সে আঙুল আবার মুখে দিচ্ছে, যেটা দেখে তের তো অনেকটাই অকওয়ার্ড লাগছিল। ও তো তের কাছে আসতে নেয়। তে বলে প্লিজ তুমি আমার কাছে এসো না, কিন্তু ইউজু ওর পিছুই ছাড়ে না। তখন তো তে ওকে কোলে তুলে নেয় আর সাথে সাথেই ইউজু ওর গায়ের উপর বমি করে দেয়, যেটাতে তে বেচারার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। এরপর তো অনেক রেগে ও নিজের স্যুট ক্লিন করে। আমি এখানে কি করছি, আমি এখানে কেন এসেছি? কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে আবারও ইউজুকে সামলায়। ও তখন বলের মধ্যে ইউজুকে বসিয়ে টানতে থাকে। তখনই ওখানে জিন আসে। তে জিনের হাত দেখে বলে তুমি ঠিক আছো তো? তখন জিন বলে হালকা ফ্র্যাকচার এসেছে, 2 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু তখনও বোলের মধ্যে ইউজুকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তুমি ওকে এভাবে কেন রেখেছো? ও তখন ইউজুকে কোলে তুলতেই নেয়, কিন্তু হাতের ব্যথার জন্য কোলে তুলতে পারছিল না। তখন তে বলে আমি ওকে সামলে নিচ্ছি। একটু পরে আমরা দেখি সেইয়ন আসে আর জিনকে জড়িয়ে ধরে। আমি তোমার খারাপ সিচুয়েশনে তোমার সাথে থাকতে পারিনি। এরপর জিন বলে আমি ভেবেছিলাম আমার সব একা করা লাগবে, কিন্তু তে তো সবকিছুই করেছে। সেইয়ন তখন ওর হাতের কথা জিজ্ঞেস করে। জিন বলে পরে ব্যথা পেয়েছিলাম। এরপর ফিউনারেলের সব কাজ শেষে ওরা তো ইউজুকে নিয়ে বের হতে নেয়, কিন্তু তখনই এক লয়ার আসে আর ওদের জিজ্ঞেস করে বাচ্চার কাস্টাডি কে নেবে। তখন তে বলে আমার ভাই তো ছোটবেলায় আমাকে এতিমখানায় রেখে চলে এসেছে, তো আমি ওর বাচ্চার দেখাশোনা কেন করব? এটা বলেই ও ওখান থেকে চলে যায়। তখন জিন বলে আমি ওর কাস্টাডি নেব, আমি ওর দেখাশোনা করব। এরপর তো ও ইউজুকে নিয়ে বের হয়ে আসে। ওর হাতের ব্যথার কারণে ও ব্যাগগুলো ক্যারি করতে পারছিল না। এরপর তো তে ওর হাত থেকে ব্যাগগুলো নিয়ে গাড়িতে রেখে দেয় আর জিনকে বলে নিজের খেয়াল রেখো, ইউজুর ঠিক মতো দেখাশোনা করো। আমি চাই এরপর যাতে আর কখনোই আমাদের দুজনের দেখা না হোক। এরপর ও ইউজুকে ক্যান্ডি দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জিন ইউজুকে নিয়ে ওই বাসা আসে, যেখানে ইউজুর বাবা মা থাকতো। বাসা এসে ও খুব ইমোশনাল হয়ে পড়ে। ও তখন ওই রুমটিতে আসে, যে রুমটি ওর বোন ওর জন্য গুছিয়ে রেখেছিল। ও তখন অনেক গিল্টি ফিল করতে থাকে। তখন তো ওই বইগুলো দেখে, যেগুলো ওর বোন যত্ন করে এনেছিল শুধুমাত্রই ওর জন্য। ওখানে একটি চিঠি ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি ঠিক মতো তোর যত্ন নিতে পারিনি। ও তখন অনেক বেশি কান্না করতে থাকে। ওই দিন রাতে আমি আমার বোনের সাথে কত খারাপ ব্যবহার করেছিলাম। তখনই ওখানে ইউজু আসে। ও তো মা মা বলে ডাকতে থাকে, যেটাতে জিন আরো বেশি ভেঙে পড়ে। তখনই ওর কাছে একটি মেসেজ আসে, বিএস ফুড কোম্পানি থেকে ওর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হয়েছে, ওকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। ও তখন ভাবতে থাকে যদি এই জবের অফার আমি আগেই পেতাম, তাহলে হয়তো আমি ওই দিন আমার বোনের সাথে এরকম আচরণ করতাম না। এদিকে আমরা তেকে দেখি যে সিয়ং আর জুনকে বলে একসাথে ড্রিঙ্ক করার জন্য। আমি তো নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছি, শীঘ্রই ওখানে শিফট হয়ে যাব। তখন জুন বলে আমার তো অন্য কিছু মনে হচ্ছে, লাস্টবার যখন তোর ভাইয়ের সাথে দেখা হয়েছিল তখন তুই ড্রিঙ্ক করেছিলি, এখন আবার হঠাৎ ড্রিঙ্ক করার কথা? তুই নিশ্চিন্তে আমাকে বলতে পারিস।
তখন তে বলে আমি তো ফিউনারেল থেকে এসেছি, আমার ভাই ভাবি মারা গিয়েছে, ওনার তো ছোট এক বাচ্চাও রয়েছে। সবাই আমাকে বলছিল আমার ভাই খুব ভালো ছিল, কিন্তু আমি তো জানি না ও আসলে কেমন ছিল। জুন বলে তুই ঠিক আছিস? তখন তে বলে খারাপ লাগার মতো আমার সাথে কিছুই হয়নি, কত বছর আমার সাথে ওর দেখা হয়নি, তো আমার কোনো ফিলিংসই কাজ করছে না, কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখি ওর ভাই যখন ওকে বারবার কল করছিল ও তো কল ধরে না। তখন ওর ভাইয়ের একটি টেক্সট আসে, আমি তোর সাথে দেখা করতে চাই, খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা ছিল। তখন তে বলে ও তো মারা যাওয়ার আগে আমাকে কল করেছিল, আমাকে ইম্পর্ট্যান্ট কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি জানি না কি ইম্পর্ট্যান্ট কথা। পরদিন সকালে জিন তো ইউজুর জন্য খাবার রান্না করার চেষ্টা করে, কিন্তু ও তো তেমন ভালো রান্না করতে পারতো না। অনেক কষ্ট করে ইউজুর জন্য খাবার রেডি করে, এরপর ওকে যখন খাওয়াতে নেয় ও তো একদম বমি করে সব ভরিয়ে ফেলে, যেটাতে ও অনেকটাই আপসেট হয়ে পড়ে। একটু পর সিইও ওর সাথে দেখা করতে আসে, ওর এই অবস্থা দেখে অনেকটাই অবাক হয়ে যায়। নিজের কি অবস্থা করে রেখেছিস? আচ্ছা তুই কি এখানেই সেটেল হওয়ার কথা ভাবছিস? ঘরের কি বাজে অবস্থা, চল আমি তোকে হেল্প করি। এখানে আমরা বুঝতেই পারছি সিইওন কত ভালো ফ্রেন্ড। এরপর ও জিনের হেয়ারও ওয়াশ করে দেয়। জিন ওকে বলে আমার তো অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, ওখানে আমার ইন্টারভিউর জন্য যেতে হবে। একবার আমি ওই জবটা পেয়ে যাই, এরপর আমি ইউজুর ভালোভাবে দেখাশোনা করতে পারবো। কিন্তু আমি বুঝতে পারছি না ইন্টারভিউ যে জিতে যাব তখন ইউজুকে কে দেখে রাখবে। সিহন বলে আরে তুই টেনশন নিস না, আমার কাছে ওকে রেখে যাস। জিন বলে যদি জব পেয়ে যাই তাহলে ওর কি করব, ওকে কোথায় রেখে যাব? সিহন বলে আমার কাছে রেখে যাবে। জিন বলে তোর কাজের কি হবে? সিয়ন বলে আরে আমি ম্যানেজ করে নেবো, 30 মিনিট আমি ক্যাফেতে থাকবো আর 30 মিনিট ওর কাছে। তখন জিন বলে তুই অনেকটাই ভালো। ওরা তখন দেখতে পায় ইউজু তো পানি নিয়ে খেলা করছে বাথ টাবের মধ্যে, কিন্তু ও তো বাথ টাবের মধ্যে পটি করে দেয়, যেটা দেখে ওরা দুজনেই অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এগুলো ওরা প্রথম এক্সপিরিয়েন্স করছে। এরপর আমরা দেখি দুজনেই খুবই আপসেট ছিল। সিয়ন বলে বাচ্চা লালন পালন করা খুবই কষ্টের, আমি তো এখনই টায়ার্ড হয়ে গিয়েছি, তুই কি শিওর তুই ওর দেখাশোনা একাই করতে পারবি? জিন বলে এখন তো আমার হাতে একটু ব্যথা, সুস্থ হলে আমি ওর খেয়াল রাখবো। সিয়ন বলে আচ্ছা তুই তেকে কেন ডাকছিস না? জিন বলে আমি ওকে কিভাবে ডাকবো, ও তো ওর দায়িত্বই নিতে চায় না। এদিকে আমরা তেকে দেখি যে ওর নতুন অ্যাপার্টমেন্টে আসে, ওয়ার্কাররা ওর অ্যাপার্টমেন্টের কাজের জন্য এসেছে। এরপর তোতে ওদেরকে দেখায় ওরে বাসায় কি কি চেঞ্জ করতে হবে। তখন ওয়ার্কার বলে তুমি যে ডিজাইন দেখাচ্ছ সেটাতে তো পানির লাইনের প্রবলেম হবে। তে বলে আমি জানি কোনো প্রবলেমই হবে না, শুধু আমার ইনস্ট্রাকশন মতো তুমি কাজ করো। তখন ওয়ার্কার বলে যদি পানির প্রবলেম দেখা দেয়, তোমার পুরো অ্যাপার্টমেন্টে যদি পানি পড়ে যায়, এরপর এর দায় আমার উপর দিবে না। তে বলে আরে আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবেই করো, তোমার এত টেনশন করা লাগবে না। অন্যদিকে আমরা বিএস ফুড কোম্পানির টিম লিডারকে দেখতে পাই, যার নাম ছিল ইয়ন, যে এখানে চিফ কুক ছিল। কোম্পানির বড় বড় ওয়ার্কাররা আসে ওর খাবার ট্রাই করতে, সবাই ওর খুব প্রশংসা করতে থাকে। তখন ইয়ন বলে আমি তো আমার নতুন প্রজেক্ট রেডি করেছি, তোমাদের দেখাতে চাই। তখন কোম্পানির ডিরেক্টর বলে তুমি এত কাজের প্রেশার কিভাবে নিতে পারো, তোমার কি টায়ার্ড লাগে না? এরপর তো ও নিজের অফিসে আসে, তখন তো ও ওই অ্যাপ্লিক্যান্ট ফাইলগুলো দেখতে থাকে, যেখানে ও জিনের ফাইলটি দেখতে পায়। জিনের ফাইলটি দেখে ও প্রচন্ড খুশি হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইয়ন আর জিন একসাথে ছিল, ওরা দুজন একসাথে অনেক হ্যাপি, তার মানে ওরা দুজন দুজনকে আগে থেকেই চেনে। এদিকে জিন তো ইন্টারভিউ এর জন্য রেডি হয়, ও তখন সেয়নকে কল করে এখানে আসার জন্য। সেয়ন বলে আমি তো এখন বুসানে রয়েছি, টিম লিডার আমাকে বুসানে পাঠিয়েছে, আসতে আমার অনেক টাইম লাগবে। তখন তো ও অনেকটাই শকড হয়ে যায়, এখন আমি কি করব? সিয়ন বলে আমি কি আমার মাকে পাঠাবো ইয়নজুর দেখাশোনা করতে? জিন বলে তুমি টেনশন নিও না, আমি এর ব্যবস্থা করছি। এরপর তো ও নেইবারের কাছে আসে কিছু সময় ইউজুর দেখাশোনা করার জন্য, কিন্তু নেইবার তো ডিরেক্ট না করে দেয়, ওদের বাসাতে আজকে গেস্ট আসবে, যেটা তো অনেকটাই আপসেট হয়ে পড়ে। এরপর তো ওর অনেক ফ্রেন্ডসদের কল করে, কিন্তু সবাই বিজি ছিল। এরপর তো ও তেকে টেক্সট করে আমার খুব বড় এক সমস্যা হয়ে গিয়েছে, আমি ইউজুকে আমার সাথে রাখতে পারবো না, ওর বাবা মার বাসায় আমি ওকে ফেলে রাখছি, যদি তোমার ইচ্ছা হয় তাহলে ওকে দেখে যেও। যে টেক্সট দেখে তো তে অনেকটাই শকড হয়ে যায়, ও ছুটে ওর ভাইয়ের বাসায় আসে, কিন্তু বাসায় এসে তো ও জিনকে দেখতে পায়। জিন তখন ওকে রিকোয়েস্ট করতে থাকে 3 ঘন্টা ওকে প্লিজ তোমার কাছে রাখো, আজকে আমার ইন্টারভিউ, এমনি তো তুমি ওর আঙ্কেল, আর ইউজু তোমাকে অনেক বেশি পছন্দ করে। তখনই ইউজু তেয়ের কাছে আসে, তে বলে এই আমার কাছ থেকে তুমি সরো, কিন্তু ইউজু তো তেয়ের কাছেই লেগে থাকে। তখন জিন বলে তোমার জন্য আমি আমার হাতে ব্যথা পেয়েছি, এখন আমি ঠিকমতো কাজও করতে পারছি না, দেখো আমি তো আমার হাতটি নাড়াতেও পারছি না। তখন তে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি জলদি এসো। যাওয়ার সময় জিন বলে এটা নিজের বাসায় মনে করবে। এরপর খুব খুশি হয়ে ও ইন্টারভিউ দিতে চলে যায়। তে তো ঘুরে ঘুরে রুমটি দেখতে থাকে, ও তখন ওর ভাইয়ের ছবি দেখতে পায়।
একটু পর তো সিয়ং ওর কাছে কল করে, তুই কোথায় চলে গেলি? আমি তোকে বারবার টেক্সট করছি ডকুমেন্ট পাঠানোর জন্য। তখন তে বলে, আমি তো এখন বাসায় নেই, তাহলে ডকুমেন্ট কিভাবে পাঠাবো? কিন্তু সিয়ং তো জলদি ওই ডকুমেন্ট গুলো চায়, যার কারণে ও ইউজুকে নিয়ে ওর বাসায় আসে। ও বুঝতে পারছিল না ইউজুকে কোথায় রাখবে। এরপর ও গুগল চেক করে 20 মাসের বাচ্চাকে কি বার্গার খাওয়ানো যায়। এরপর তো ও ইউজুকে বার্গারও খাওয়ায়। একটু পর ওর যখন কাজ কমপ্লিট করে, ও তো কোথাও ইউজুকে খুঁজে পায় না। তখন ও আশেপাশে ইউজুকে খুঁজতে থাকে, আর তখন ও দেখতে পায় ইউজু তো ওর পুরো বাসার সবকিছু এলোমেলো করে রেখেছে। ওর সব জিনিসপত্র ফেলে রেখেছে, আর দামি দামি কিছু শোপিস এগুলো ভেঙেও ফেলেছে। আর ওর ব্ল্যাঙ্কেট তো পুরো ময়লা করে দিয়েছে, যেটা দেখে ও প্রচন্ড রেগে যায়। ও তখন ইউজুকে বাইরে নিয়ে আসে, আর ও বারবার জিনকে কল করতে থাকে। কিন্তু হঠাৎ করে ওর হাত থেকে ফোনটি পড়ে যায়। তখনই একটা গাড়ি ওর ফোনের উপর চলে যায়, যেটা দেখে তো বেচারা অনেকটাই আপসেট হয়ে পড়ে। পরের সিনে দেখি জিন যখন ইন্টারভিউ দিয়ে বের হয়, তখন ও বাইরে অনেক ওয়ার্কারদের দেখতে পায়, যারা একসাথে জড়ো হয়ে আছে। তখন ও দেখতে পায় একটা ছোট বাচ্চা তো ওদের সামনে জিনিসপত্র সব একটা একটা করে ফেলে দিচ্ছে। ওরা বলা বলি করতে থাকে, এটা কার বাচ্চা? জিন যখন কাছে আসে তখন দেখে এই ছোট বাচ্চা আর কেউই না, ইউজু ছিল। তখনই ইউজুর কাছে তে আসে, আর তে জিনকে দেখে বেবি বেবি বলে ডাকতে থাকে। তের এরকম আচরণে ও প্রচন্ড শকড হয়ে যায়। তখন আমরা দেখি জিন রেগে তেকে বাইরে নিয়ে আসে। তোমার মাথা ঠিক আছে? তুমি কি পাগল নাকি? তুমি আমাকে বেবি কেন বলছো? তখন তে বলে, দেখেছো তোমার হাত পুরোপুরি ঠিক আছে, তুমি আমাকে মিথ্যে বলেছো। তখন জিন বলে, আমি ইন্টারভিউ দিতে আসবো, এজন্য আমি ফ্ল্যাশটার খুলে রেখেছি। তুমি কি পাগল নাকি? তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছিলে? তখন তে বলে, ও আমার পুরো বাসা নষ্ট করে ফেলেছে। তখন জিন বলে, ওকে একটু তুমি সহ্য করতে পারো না? তুমি ওর আঙ্কেল, তুমি কি ভুলে গিয়েছো? তখন তে রেগে বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি ওর আঙ্কেল না। তুমি একটা কথা বারবার রিপিট আমার সাথে করবে না। কিন্তু তখন ওরা সামনে ইউজুকে দেখতে পায় না, যেটাতে ওরা দুজনেই ভয় পেয়ে যায়। দুজনেই আশেপাশে ইউজুকে খুঁজতে থাকে, কিন্তু একটু পরই ওরা ইউজুকে খুঁজে পায়, যেটাতে দুজনেই স্বস্তি পায়। তে তো রেগে ওকে বলে, আমি চাই না আর কখনোই তোমার সাথে আমার দেখা হোক। তুমি আর কখনোই আমাকে কল করবে না, আমাকে টেক্সটও করবে না। এটা বলে ও রেগে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি জিন ইউজুকে বাসায় নিয়ে আসে। ও তো ইউজুকে জিজ্ঞেস করতে থাকে, তুমি ওর বাসায় কি এমন করেছো যে ও এতটা রেগেছিল? এদিকে তে যখন বাসায় ছিল তখন ও ভাবতে থাকে, একটা বাচ্চা পালাটা কতটা কষ্টের, আমি তো একাই ঠিক আছি। পরদিন সকালেও যখন জগিং করতে বের হয়, তখন ওর কাছে ওয়ার্কারের কল আসে। তো আমার অ্যাপার্টমেন্ট পুরো পানি দিয়ে ভরে গিয়েছে, আমি যে ভয়টা পেয়েছি সেটাই হয়েছে, এখন তোমার যা ইচ্ছা তুমি তা করো। ও যখন বাসা আসে তখন বাসার এই অবস্থা দেখে ও নিজেও শকড হয়ে যায়। ওয়ার্কারকে জিজ্ঞেস করে, এখন তাহলে আমি কি করব? ওয়ার্কার বলে, 1 মাস সময় লাগবে। কিন্তু তে তো ওর বাসার জিনিসপত্র আগেই অর্ডার করে ফেলেছে, যার কারণে ওর বাসার সব জিনিসপত্র চলে আসে। ও তখন বুঝতে পারছিল না ও এখন এই জিনিসপত্র কোথায় নিয়ে যাবে, কারণ ও ছোট এক অ্যাপার্টমেন্টে থাকতো, আর যেটাও এই মাসেই ছেড়ে দেওয়ার কথা। ও তো ওর ফ্রেন্ডের বাসায় এই ফার্নিচার গুলো শিফট করার কথা ভাবে, কিন্তু কারো বাসায় এত স্পেস ছিল না। ও তখন ভাবতে থাকে, আমি এখন কি করব? এদিকে আমরা দেখি জিন যখন ঘুমোচ্ছিল, ও তো বাইরে কিছুর সাউন্ড শুনতে পায়। ও তখন জানতে পারে এখানে নতুন কেউ শিফট হবে। জিন যখন জিজ্ঞেস করে কোন ফ্লোরে, তখন ওয়ার্কাররা ওকে ওর ফ্লোরেরই কথা বলে, এমনকি ওর ফ্ল্যাটের নাম্বার, যেটা তো প্রচন্ড শকড হয়ে যায়। এই ফ্ল্যাটে তো আমি থাকি। তখনই ওর সামনে তে আসে আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এরপর নিজের সব জিনিসপত্র ওর বাসায় নিয়ে আসে। জিন অনেকটাই অবাক হয়ে যায়, তোমার সব জিনিসপত্র এখানে কি করছে? তুমি এখানে কি করছো? তখন তে বলে, আমি ইউজুর আঙ্কেল, আমি ওর দেখাশোনা করতে চাই। তুমি তো বলেছিলে ইউজু আমাকে অনেক পছন্দ করে। তখন জিন বলে, এটা তো আমি এমনিতেই বলেছিলাম, কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এর বদলে তুমি আমাকে আমার টাকা পরিশোধ করো, যেগুলো ইউজুর জন্য আমার ক্ষতি হয়েছে। এরপর ও তো কিছু ছবি দেখায়। ইউজু ওর বাসায় যে জিনিসপত্রগুলো নষ্ট করেছিল, ওর জন্য তো আমার ফোনও ভেঙে গিয়েছে। আমার নতুন অ্যাপার্টমেন্টে পানির সমস্যা দেখা দিয়েছে। আমার এত সমস্যার সমাধান তুমি দিতে পারবে? পারবে না তো বেশি কথা না বলে আমাকে 1 মাস এ বাসায় থাকতে দাও। তখন জিন বলে, এটা কিভাবে সম্ভব? তুমি একটা ছেলে হয়ে কিভাবে আরেকটা মেয়ের সাথে থাকবে? তখন দেব বলে, কেন, তোমার মনে কি আমার জন্য অন্য কোনো ফিলিংস রয়েছে? তখন জিন বলে, কি বাজে কথা বলছো, তুমি তো আমার টাইপেরই না। তখন দেব বলে, এমনিতেও তো এই বাসাটি তোমার না, তাহলে আমি তোমাকে কেন জিজ্ঞেস করছি? ও ইউজুকে এসে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি তোমার বাসায় থাকতে পারি? ইউজু তো ওকে ইশারা দিয়ে হ্যাঁ বলে, যেটাতে ও প্রচন্ড খুশি হয়। এরপর তো ও ওর সব জিনিসপত্র সেট করে। এগুলো হা করে জিন দেখছিল। এরপর তো ও ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ওর ঘুম ভাঙে, তখন ও দেখতে পেয়ে তো ইউজুর জন্য ব্রেকফাস্টও রেডি করে ফেলেছে। এরপর ও যখন ওয়াশরুমে আসে, তখন ও অনেকটাই অবাক হয়ে যায়। সবকিছু খুব সুন্দর পরিপাটি, আর পুরো বাসা তো এত সুন্দরভাবে অর্গানাইজ করা, ও অনেকটাই অবাক হয়ে যায়। ভাবতে থাকে এগুলো কি সব তে করেছে। এরপর ও নিচে ইউজুর সাউন্ড শুনতে পায়। তখন ও দেখে তে তো ইউজুর সাথে খেলা করছে, যেটা দেখে ওর মনটাও ভালো হয়ে যায়।
কিছুক্ষণ পর ওর কাছে একটি টেক্সট আসে, পিএস ফুড কোম্পানিতে তুমি সিলেক্ট হয়েছো, যেটাতে ও প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর তো ও তেকেও এ ব্যাপারে জানায়। তে তো ওকে কংগ্রাচুলেট করে। তোমার তো নিজের ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করা উচিত। ইউজুর তুমি টেনশন নিও না, আমি ওর খেয়াল রাখবো। এরপর তো জিন সিওনের সাথে দেখা করতে আসে। ও তো তের ব্যাপারে সবকিছু বলে। আমি বুঝতে পারছি না একটা ছেলে হয়ে ও কিভাবে আরেকটা মেয়ের সাথে থাকবে। সিওন বলে, এতে প্রবলেম কিসের? এমন তো না যে তোমরা একই রুমে একই বেডে ঘুমাবে। এটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। তোমাদের বাসার কাজগুলো 50-50 করে নাও। ও অর্ধেক কাজ করবে, তুমি অর্ধেক। অন্যদিকে তে তো ওর নতুন অ্যাপার্টমেন্টের সব পানি পরিষ্কার করছিল। ও এখানে ইউজুকেও নিয়ে আসে। ফ্রেন্ডের সাথে ইউজুকেও পরিচয় করিয়ে দেয়। ওর ফ্রেন্ডরা বলে, তুই একটা মেয়ের সাথে থাকছিস, যদি কোনো ভুল হয়ে যায়। তে তো অনেকটাই রেগে যায়, তোরা কি পাগল? কোনো ভুলই হবে না। তখন ওর ফ্রেন্ড বলে, আচ্ছা ও যদি তোকে ওর বাসা থেকে বের করে দেয়? তে তখন হাসতে থাকে। এখন তো ওর জবও হয়ে গিয়েছে, ও কখনোই ওর বাসা থেকে আমাকে বের করবে না, কারণ তাহলে ইউজুকে কে দেখে রাখবে? অন্যদিকে আমরা জিনকে দেখি, ও তো ইউজুর জন্য বেবি সিটার খুঁজছিল, কিন্তু বেবি সিটারদের তো খুবই ডিমান্ড ছিল। এত টাকা স্যালারি দিয়ে বেবি সিটার রাখবে, সেটা ওর সামর্থ্যের বাইরে। সেয়ন বলে, আমি তো আগেই বলেছি কাজ অর্ধেক অর্ধেক করে ভাগ করে নে। আমার কাছে তো দেখে ভালো ছেলেই মনে হচ্ছে। ওভারঅল ও ইউজুর আঙ্কেল। অন্যদিকে ওর ফ্রেন্ডের বলে, দেখে নি কিছুক্ষণের মধ্যেই ও আমাকে টেক্সট করবে। তখনই ওর কাছে জিনের কল আসে। তুমি কোথায়? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এরপর তে ইউজুকে বাসায় নিয়ে আসে। জিন বলে, হ্যাঁ তুমি এখানে থাকতে পারবে, কিন্তু তোমার কিছু শর্ত মানতে হবে। এরপর তো ওইকে পেপার দেখায়, যেখানে ও কন্ডিশনগুলো লিখে রেখেছে। ওরা তখন বাসার কাজগুলোকেও অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয়। তো খুশি খুশি রাজি হয়ে যায়। জিন বলে, তুমি এখানে তো থাকতে পারবে, কিন্তু আমার কোনো জিনিস তুমি টাচও করবে না। তে তখন প্রচন্ড রেগে যায়। আগেই আমি আমার সব জিনিস সেট করে রেখেছি। আমিও এটাই বলতে নিয়েছিলাম, আমার কোনো জিনিস তুমি টাচ করবে না। যদি আমাকে প্রয়োজন হয় তাহলে সবসময় আমার ডোর নক করবে। নক ছাড়া একদমই আমার রুমের ভেতরে যাবে না। এটা বলে ও রেগে ওর রুমে চলে যায়। একটু পর তো জিন ওর রুম নক করে। তে বলে, এখন আবার কি বলতে চাচ্ছ? জিন বলে, তুমি আমাকে বলেছো 1 মাসের জন্য এসেছো, 1 মাসের বেশি তুমি একদিনও এখানে থাকতে পারবে না। তাই বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। জিন বলে, আমি তো জবে জয়েন হচ্ছি, তুমি কি কোনো জব করো? তাহলে ইয়োজোর দেখাশোনা কে করবে? পরের সিনে দেখি তে তো ওর বসকে কনভিন্স করার চেষ্টা করে, 1 মাস আমাকে ছুটি দাও, আমার ভাইয়ের বাচ্চাকে আমার দেখতে হবে। কিন্তু ওর বস ওর কোনো কথাই শোনে না। তাই বলে, 3 বছর ধরে আমি এই কোম্পানিতে কাজ করেছি, আমি কি কখনো তোমার থেকে এত বড় ছুটি নিয়েছি? আমি কোম্পানির জন্য কত কিছু করেছি, তুমি কি প্লিজ আমাকে 1 মাসের জন্য ছুটি দিতে পারবে না? বস বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পারমিশন দেব, কিন্তু এর আগে আমার কিছু কাজ করে দিতে হবে। আমি জানি তুমি ছবি তুলতে ক্যামেরা একদমই পছন্দ করো না, কিন্তু আমার কিছু ফটোগ্রাফিতে তোমার হেল্প লাগবে। আর বলে, আসলে আমাদের যে ফটোগ্রাফার ছিল ও তো ছুটিতে রয়েছে, এখন ইমিডিয়েটলি এই ফটোশুট করাতে হবে। তে তো ওর কথাতে রাজি হয়ে যায়। প্রায় কয়েক বছর পর ও ক্যামেরা হাতে নেয়। ও তো ওর ফটোগ্রাফি প্যাশনটাকে পুরোই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন আজকে নতুন করে আবারও যখন ছবি তুলে ওর তখন অনেক ভালো লাগে। ও যে হোটেলে ফটোশুট করতে আসে, সে হোটেলে আমরা খুব ফেমাস এক ফটোগ্রাফার অ্যামিকে দেখতে পাই। ও তো এখানে এসেছে ওর পরবর্তী ফটোগ্রাফির জন্য ইন্সপিরেশন খুঁজতে। অ্যামি ওর ম্যানেজারকে দিয়ে অনেক কাজ করাচ্ছিল। বেচারার উপর তো অনেক প্রেসার পড়ে। অ্যামি তো সব কিছুতেই পারফেক্ট খুঁজতো, যেটাতে ম্যানেজার অনেকটাই আপসেট হয়ে পড়ে। এরপর ম্যানেজার বলে, আমি একা এত কাজ করতে পারি না, আমার এক অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। তখন অ্যামি বলে, আমি কিছু জানি না, তোমার যেটা প্রয়োজন তুমি সেটাই করতে পারো, কিন্তু ঠিক টাইমে আমি আমার ফটোশুট করতে চাই। এরপর তো ম্যানেজার বাইরে এসে একে ওকে কল দিতে থাকে নিজের জন্য অ্যাসিস্ট্যান্ট জোগাড় করতে। তখনই ও তেয়ের কথা শুনতে পায়, যে ফটোগ্রাফি নিয়েই কথা বলছিল। হঠাৎ করে ও তেয়ের সামনে চলে আসে। তে তোকে দেখে একটু অবাকই হয়, কে আপনি? ম্যানেজার তখন নিজের বিজনেস কার্ড দেয়, তুমি কি আমার সাথে কাজ করবে? অন্যদিকে আমরা জিনকে দেখি, যে ইউজুর সাথে ছিল। ও ইউজুকে বলে, কালকে থেকে আমি জবে জয়েন হব, তুমি প্লিজ তোমার আঙ্কেলকে কোনো ডিস্টার্ব করো না। পরের সিনে আমরা দেখি জিন তো তেকে একটি বই দেয়। তে একটু অবাক হয়ে বলে, আমি বাচ্চাদের বই কেন পড়বো? জিন বলে, ইউজুকে আমাদের ভালোভাবে লালন পালন করতে হবে, ও যাতে কোনো আদর থেকে বঞ্চিত না হয়। আর এটা পড়লে তুমি জানতে পারবে কিভাবে ওকে তুমি লালন পালন করবে। পরদিন সকালে জিন অফিসের জন্য রেডি হয়, কিন্তু যাওয়ার আগে ও ইউজুকে ব্রেকফাস্ট করায়। এরপর তো ও তেকে তেকে বলে, আমি অফিসে যাচ্ছি, তুমি ইউজুর খেয়াল রেখো। হ্যাঁ, একটু পর পর ওর আপডেট আমাকে দেবে। পরের সিনে দেখি জিন বিএস ফুড কোম্পানিতে আসে। ফার্স্টে তো ওদের কিছু ক্লাস করানো হয়, কিভাবে কি কি কাজ করতে হবে। আর এদিকে তে ইউজুর সাথে ছিল। ইউজু তো তের সাথে খুব ভালো সময় কাটায়। আর একটু পর পর তে ইউজুর আপডেট জিনকে দেয়। জিন তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি
তে নিজের ফোনে ইউজুকে কার্টুন ছেড়ে দেয়। ও তো শাওয়ারে যাবে, ইউজুকে বলে আচ্ছা বাচ্চাদের মতো এখানে বসে থাকবে, কিছুক্ষণের মধ্যেই তোমার আন্টি চলে আসবে। এরপর ও যখন শাওয়ারে যায় হঠাৎ করে পানি বন্ধ হয়ে যায়। ও তখন চেক করার জন্য বাইরে আসে, কিন্তু তখনই তো জিন বাসায় আসে আর ওকে এভাবে দেখে ও তো প্রচন্ড অবাক হয়। আর তে এখানে জিনকে দেখে প্রচন্ড শক হয়। জিন বলে তুমি এভাবে বাসায় কেন ঘুরছো? তে বলে পানি অফ হয়ে গিয়েছিল, আমি তো চেক করতে আসছি। পরদিন জিন যখন কোম্পানিতে আসে তখন তো ও এক টিমের সাথে কাজ করার অফার পায়, যেটাতেও প্রচন্ড খুশি হয়। এমপ্লয়ি ওকে দেখেই চিনে ফেলে, আরে তুমি তো ওই লবির মেয়েটি, ইন্টারভিউ এর দিন এসে তো তুমি পুরো কোম্পানির 12টা বাজিয়ে ফেলেছিলে। ওই ফুটেজ তো সবাই দেখেছে আমাদের অফিসে। ওই দিন ও যখন ইন্টারভিউ দিতে এসেছিল তখন তো তে ইউজুকে নিয়ে এখানে চলে এসেছিল। আর ও যেভাবে জিনকে দেখে হানি হানি বলে ডেকেছিল সবাই তো ভেবেছিল ইউজু ওদের বেবি আর ওরা দুজন কাপল। যেগুলো জানতে পেরে ও প্রচন্ড এম্বারেস ফিল করতে থাকে। এরপর তো ওর বেস্ট ফ্রেন্ড সিওনের সাথেও এগুলো শেয়ার করে। আসলে সিওনও বিএস ফুড কোম্পানিতেই কাজ করত। তখন সিওন বলে কিন্তু এই ভিডিওতে তো তোমার ফেস ভালো মতো বোঝাই যাচ্ছে না। জিন তখন ভালো করে ভিডিওটি দেখে, ভিডিওর মধ্যে তেকে এত সুন্দর করে স্মাইল করতে দেখেও প্রচন্ড রেগে যায়। অন্যদিকে তে তো বাসার হিটারটি ঠিক করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারছিল না। তখন তো ও এক নেইবরের কাছে যায় কিছু টুলস এর জন্য। লোকটি জিজ্ঞেস করে এগুলো দিয়ে তুমি কি করবে? তে বলে আসলে আমাদের বাসার হিটারটি নষ্ট হয়ে গিয়েছে। লোকটি বলে আমি নিজেই তো তোমার হিটার ঠিক করে দিতে পারবো। এরপর তো ও টুলস নিয়ে ওদের বাসায় আসে। লোকটি তো অনেক বক বক করতে থাকে, তুমি আসলে কে? ইউজুর বাবা মা যখন এই বাসায় ছিল আমি কখনোই তোমাকে এখানে দেখিনি। আমি তো এই বাসায় আগে জিনকে দেখেছিলাম কিন্তু তোমাকে দেখিনি। তখন তে বলে আসলে আমি আর জিন মিলেই ইউজোর দেখাশোনা করছি। অন্যদিকে আমরা জিনকে দেখি ও যখন এলিভেটরে ছিল তখন তো কিছু এমপ্লয়ি ওই দিনেরই কথা বলছিল, যেগুলো শুনে ও অনেক এম্বারেস ফিল করতে থাকে। কিন্তু ওর ভাগ্য ভালো এখানে কেউই ওকে চিনতে পায় না। তখনই একটা লোক এলিভেটরে আসে। জিন পেছনে থাকায় ও লোকটির ফেস দেখতে পায় না, কিন্তু ওর ব্যাক সাইড দেখে ওর কেমন যেন চেনা চেনা লাগছিল। এরপর ও যে ফ্লোরে নামে দেখতে পায় ওই লোকটিও সেই ফ্লোরেই নেমেছে। ও তখন লোকটির পিছু পিছু আসে, তখন ও দেখে ওর অফিসেই লোকটি ঢুকছে। তখনই এমপ্লয়ি জং এসে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে? টিম লিডার অলরেডি চলে এসেছে। তখনই ওখানে টিম লিডার আসে। টিম লিডার আর কেউই না, ইয়ন ছিল। জিন ইয়নকে এখানে দেখে অনেকটাই শকড হয়ে যায়। তখন ওর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যেখানে ওরা দুজন একসাথে ছিল। প্রেজেন্টে ইয়ন নিজের পরিচয় দেয়, আমি টিম লিডার, আর ওকে কিছু কাজ বুঝিয়ে দেয়। কাজ করার সময় তো জিনের নজর বারবার ইয়নের দিকেই যাচ্ছিল। ইয়ন যখন এটা নোটিস করে তখন তো ও খুবই অকওয়ার্ড হয়ে যায়। অন্যদিকে ওই নেইবর তো এত বেশি বকবক করছিল যেটাতে তে অনেকটাই বিরক্ত হয়ে যায়। এটাটি ঠিক করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে যায়, যেটাতে দুজনই প্রচন্ড ভয় পায়। সাথে সাথে সবকিছু নর্মাল করে। ও যখন লোকটিকে বকা দিতেই নেয় তখন দেখতে পায় লোকটি অলরেডি এখান থেকে পালিয়ে গিয়েছে। ও তখন ভাবতে থাকে যদি জিন এ ব্যাপারে জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। পরের সিনে জিন যখন বাসায় আসে তখনও দেখতে পায় হিটারটি একদমই কাজ করছে না। ও তেকে জিজ্ঞেস করে কালকে হিটারটি একটু প্রবলেম দিচ্ছিল কিন্তু কাজ তো করছিলই, আজকে তো এটা কাজই করছে না, তুমি কি কিছু করেছো নাকি? তে বলে আমি কি করব? তখন জিন বলে আমাদের উচিত ল্যান্ডলর্ডের কাছে কল করা। তে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো। এরপর তো জিন ল্যান্ডলর্ডকে কল করে কিন্তু উনি তো কল ধরছিল না। ও মেসেজ করতে নেয় তখন তো তে ওর হাত থেকে ফোনটি নিয়ে বড় একটা প্যারাগ্রাফ লিখে, আমার ওয়াইফ তো গোসল করতে পারছে না, আরো নানান প্রবলেম। জিন বলে কি করছো তুমি? তে বলে যদি আমরা নর্মালি বলি তাহলে তো উনি আমাদের সিরিয়াসলি নেবে না। তখন জিন বলে না তোমার এগুলো করা লাগবে না, আমার ফোন আমাকে ফেরত দাও। কিন্তু তে ওর ফোন কোনোভাবে দিয়েছিল না। দুজনের মধ্যে ফোন নিয়ে হাতাহাতির সময় তো ভুলবশত একটা স্টিকার ল্যান্ডলর্ডের কাছে চলে যায়, যেটাতে জিন প্রচন্ড রেগে যায়। উনি এখন আমাকে কি ভাববে? এরপর তো ওরা দুজন লন্ড্রিতে আসে কাপড় ক্লিন করার জন্য, যেখানে জিন কোম্পানির গ্রুপে ওই ভিডিওটি দেখে। গ্রুপে তো সবাই এটা নিয়ে এখনো কথা বলছে। অনেকে তো এটাও বলছে ও তো আমাদের কোম্পানিতে এখন জবও করছে। জিন তো প্রচন্ড রেগে যায়। ও তখন তেকে ভিডিওটি দেখায়, দেখো তুমি ওই দিন কোম্পানিতে গিয়ে কি করেছো, এখন এমপ্লয়িরা আমাকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে। তুমি তো কোনো কাজেরই না, উল্টা তোমার জন্য আমার ইমেজই পুরো নষ্ট হয়ে গেল। জানো আজকে কোম্পানিতে আমার ফার্স্ট লাভের সাথে আমার দেখা হয়েছিল। আমি তো ওর জন্য বেগ সুজি হতে চেয়েছিলাম, কিন্তু তোমার জন্য আমার সবকিছুই নষ্ট হয়ে গেল। তে বলে সুজি আবার কে? তুমি কি ওর সাথে নিজেকে কম্পেয়ার করছো?
আচ্ছা ওয়েট, তুমি সেলিব্রিটি সুজির কথা বলছো? তুমি তো কখনোই ওর মতো হতে পারবে না। তখন তো জিন ওর উপর আরো বেশি রেগে যায়। তখন তে বলে প্লিজ তুমি এরকম ভাবে রিয়াক্ট করো না, এখন তো তোমাকে দেখেই আমার ভয় লাগছে। পরদিন তো জিন অফিসের জন্য রেডি হয়ে তেকে বলে যায় ইউজুর খেয়াল রাখার জন্য। রাতে জিন যখন বাসা আসে, ফ্রেশ হয়ে ও একটা বক্স বের করে যেখানে ওর আর ইয়নের বেশ কিছু ছবি ছিল। ওদের বাসায় তো এখন ঠিকভাবে পানিও ছিল না, যেটাতে ওদের অনেক কষ্ট হচ্ছিল। এমনকি জিন তো শাওয়ার ছাড়াই অফিসে যেত। বাসাতে যখন ইউজুর কাপড় ক্লিন করছিল তখন তো পানি শেষ হয়ে যায়। এরপর তো ও নিজের পকেটে ওই কার্ডটি খুঁজে পায় যেটা ওই ম্যানেজার ওকে দিয়েছিল। পরের সিনে দেখি তের ফ্রেন্ডরা তো এ বাসায় আসে। আসলে তে ওদের দুজনকে রেখে গিয়েছে ইউজুর দেখাশোনা করতে। তে তো ওই ম্যানেজারের সাথে দেখা করতে আসে। ম্যানেজার তখন ফটোগ্রাফার অ্যামির কথা বলে, ও যেটা বলবে ওর সব কথাতে হ্যাঁ হ্যাঁ করবে, তোমার অপিনিয়ন দিতে যাবে না। এরপর তো ও সেটে চলে আসে সবকিছু সেট আপ করতে। তেও সাহায্য করে। আমি যখন ছবি তুলছিল তে তো মাঝখানে কিছু কিছু চেঞ্জ করে দিচ্ছে। আমি জিজ্ঞেস করে আসলে কে তুমি? তে বলে আমি এখানে পার্ট টাইম জবের জন্য এসেছি। ম্যানেজার মোসাঙ্গি আমাকে এখানে আসতে বলেছে। আমি বলে তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। তখন তে বলে আমি এসেছি সাথে কাজ করেই যাব, কারণ না হলে তো আমি স্যালারি পাবো না। একটু পর তো অ্যামির সাথে এক মডেলের একটু কথা কাটাকাটি হয়। তখন অ্যামি বলে তুমি আমার উপর ভরসা না করলেও আমার ক্যামেরার উপর তো ভরসা করতেই পারো, আমি তোমার পারফেক্ট ছবি তুলবো। এরপর যখন ফটোশুট শুরু করে তে তো ওখানে লাইটিং চেঞ্জ করে দেয়। অ্যামি বলে তুমি কি করছো? তে তখন কিছু ছবি দেখায় আর বলে এভাবে লাইটিং সেট আপ করলে ছবি ভালো আসবে। অন্যদিকে আমরা ইয়নকে দেখি যে ওর টিমের সাথে একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল, যেখানে ইয়ন সব এমপ্লয়ির মতামত জিজ্ঞেস করে। জিনও নিজের মতামত শেয়ার করে। অফিসের কাজ শেষ করে যখন জিন বাসার জন্য বের হতে নেয়, ইয়ন ওকে বলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই। পরের সিনেতে যখন বাসা আসে তখন ও দেখতে পায় ওর ফ্রেন্ডরা তো বাসার 12টা বাজিয়ে ফেলেছে। ইউজুর সব খেলনা পুরো বাসা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন ও দেখতে পায় ইউজু তো ওর ক্যামেরা নিয়ে খেলা করছে। ইয়ন তো জিনকে বাসায় পৌঁছে দেয়। ওরা দুজন যখন কথা বলছিল ইয়নের তখন ওই কথা মনে পড়ে যায়। ইয়ন যেদিন ওর ফিলিংস কনফেস করবে ভেবেছিল তখন তো ওকে এক সুন্দর জায়গায় নিয়ে যায়। ও যখনই ফিলিংস কনফেস করবে তখনই জিনের কাছে একটি কল আসে। ও তখন কথা বলার জন্য সাইডে চলে যায়। এরপর যখন ও আবারও ফিরে আসে ইয়ন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জিন বলে আসলে আমি তো স্টাডির জন্য অ্যাব্রোড যাব, হয়তো এরপর আর আমাদের দুজনের দেখা হবে না। ইয়ন তো জিনকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। জিন প্রচন্ড শকড হয়ে যায়। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গিয়েছো, কারণ তুমি এতদিন অফিসে আমার সাথে কোনো কথাই বলনি। আমি কখনো ভাবতেই পারিনি আমাদের দুজনের এভাবে আবারও দেখা হয়ে যাবে। তখন জিজ্ঞেস করে আমাকে দেখে কি তুমি খুশি হওনি? তখন জিন বলে না না এরকম কিছু না। পরের সিনে জিন যখন বাসা আসে বাসার এই অবস্থা দেখেও প্রচন্ড রেগে যায়। তখন তে বলে আমি ক্লিন করে দেব। তখন জিন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে বাসার এই অবস্থা কিভাবে হলো? তে বলে আমি কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলাম। তখন জিন বলে তুমি বাইরে কিভাবে যেতে পারো? ইউজু একা বাসায় কিভাবে ছিল? তখন তে বলে আরে আমি আমার ফ্রেন্ডদেরকে এখানে রেখে গিয়েছিলাম। তখন জিন বলে কিন্তু এগ্রিমেন্টে তো এরকম কোনো কিছুই ছিল না। তে বলে তুমি কি জানতে চাইবেন আমি বাইরে কেন গিয়েছিলাম? জানো আমি কত বছর পর আবারও ক্যামেরা টাচ করেছি। এগুলো বাদ দেই, কারণ তোমাকে বললে আমার কোনো লাভই হবে না, কারণ তুমি কখনোই কিছু বুঝবে না। যেটা শুনে জিনের মনটা অনেক খারাপ হয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছ, আমি আসলেই লুজার। তে তখন বুঝতে পারে ওর এই কথাতে জিন একটু কষ্ট পেয়েছে আর বলে তুমি শাওয়ার নিয়ে আসো, আমি তো হিটার ঠিক করিয়েছি। এরপর ও যখন শাওয়ার নিয়ে বের হয় তখন দেখতে পায় অলরেডি ইউজু ঘুমিয়ে পড়েছে। এরপর তে জিনকে বিয়ার অফার করে। জিন তখন ওর রুম থেকে ওয়াইন নিয়ে আসে আর বলে আজকের দিনটা আমার জন্য খুবই হ্যাকটিক ছিল। তুমি হিটার ঠিক করিয়েছো, তোমাকে তো অনেক ধন্যবাদ। এখন তো আমার কাছে টাকা নেই, টাকা আসলে আমি ঠিকই তোমার টাকা ফিরিয়ে দেব, কিন্তু টাকা দিতে তো আমার একটু সময় লাগবে। তখন তে বলে আরে আরে সমস্যা নেই, আমি তো মাত্র 1 মাসের জন্যই এখানে এসেছি, আর আমাদের মধ্যে একটা লাইন রয়েছে যেটা ক্রস করা উচিত হবে না। পরদিন সকালে ফোনের অ্যালার্মের সাউন্ডে তের ঘুম ভাঙে, তো অ্যালার্ম অফ করে ও আবারও শুয়ে পড়ে। তখন ও নিজের সাইডে জিনকে দেখে অনেকটাই অবাক হয়, কিন্তু ও তো স্বপ্ন ভাবে। এরপর আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তো জিনেরও ঘুম ভেঙে যায়। ও নিজের চোখের সামনে একই বিছানায় তেকে দেখে চিৎকার করতে থাকে। আর তে তখন বুঝতে পারে এটা ওর স্বপ্ন না, সত্যি ওরা দুজন একই বেডে ছিল। দুজন দুজনকে একই বেডে দেখে প্রচন্ড শকড হয়ে যায়।
দুজনেই লাফ মেরে বেড থেকে নেমে যায়। জিন বলে, তুমি আমার সাথে কি করেছো? তে বলে, তোমার মাথা ঠিক আছে? এটা আমার রুম, আমার বেড, তুমি আমার রুমে কি করছো? জিন ওকে শার্টলেস দেখে প্রচন্ড অকওয়ার্ড ফিল করতে থাকে। এরপর ওরা যখন রুম থেকে বের হয়, ওরা দুজন তো টেবিলে অনেকগুলো ওয়াইনের বোতল দেখতে পায়, যেটা দেখে ওরা দুজনই শকড হয়ে যায়। আমরা তো একটা বোতলই ড্রিঙ্ক করেছিলাম, তাহলে এতগুলো বোতল কোথা থেকে আসলো? তখন তো জিনের রাতের কথা মনে পড়ে। ওরা একটা বোতল ড্রিঙ্ক করার পরই দুজনই ড্রাঙ্ক হয়ে যায়। জিন আগে থেকে অনেকগুলো বোতল বাসায় রেখেছিল, আর এরপর তো ও সবগুলো বের করে আনে। এরপর তো ওরা ড্রিঙ্ক করে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। দুজন তখন তেয়ের রুমে আসে আর তেয়ের ওই ল্যাম্পটি খুলে জিন তখন ওই ক্যামেরাটি দেখতে পায়, যেটা তের ভাই ওকে দিয়েছিল। ও ছবি তোলার চেষ্টা করে। তে বলে, এভাবে ছবি তোলে না, চলো আমি তোমাকে শেখাই কিভাবে ছবি তুলতে হয়। এরপর তো ও নিজের কাজগুলো দেখায়, ও কত ভালো ফটোগ্রাফার ছিল, ও কত ভালো ভালো কাজ করেছে। এগুলো যখন তের মনে পড়ে তখন তো অনেকটাই রেগে যায়। আমি নিজের পার্সোনাল এত কথা ওর সাথে কেন শেয়ার করেছি? জিনের মনে পড়ে ওর নিজের বোনের কথা মনে করে ও কত কান্নাকাটি করেছে। ও ভাবতে থাকে, আমি কি সত্যি ওর সামনে এত কান্নাকাটি করেছি? তে ভাবতে থাকে, আমি তো ওকে কনসোল করেছিলাম, আমি কিভাবে ওকে এত সুন্দর করে কনসোল করি। এরপর ওরা দুজন তের বেডে শুয়ে পড়ে, কিন্তু অনেক গরম লাগছিল, যার কারণে দুজন দুজনের কাপড় খুলতে থাকে, আর এরপর ওরা ঘুমিয়ে পড়ে। এগুলো মনে করে দুজনই খুবই এম্বারেস ফিল করছিল। এরপর অনেক কষ্ট করে নিজেদের সামলে দুজন মিলে পুরো বাসা ক্লিন করতে থাকে। তে বলে, কিছুদিনের জন্য এখানে কেউই ড্রিঙ্ক করবে না। তখন জিন বলে, এ বাসায় আর কখনোই কেউ ড্রিঙ্ক করবে না, ড্রিঙ্ক করাটাই এ বাসা থেকে ব্যান করা হয়েছে। আমরা কালকে অনেক বেশি ড্রিঙ্ক করে বাসার অবস্থা খুব খারাপ করে ফেলেছি, যেটাতে ইউজের উপর ইম্প্যাক্ট পড়তে পারে। তো এখন থেকে আমরা বাসায় কেউই ড্রিঙ্ক করব না। তখন তে বলে, আমি তো কিছুই করিনি, তুমি নিজেই আমার রুমে চলে গিয়েছো। এরপর জিন আর ওকে কিছুই বলতে পারে না। তেও নিজের রুমে চলে যায়। জিন বাইরে ইউজুর সাথেই ছিল। ও তো তের জন্যই ওয়েট করতে থাকে। আসলে তে খুবই এম্বারেস ফিল করছিল। ও বুঝতে পারছে না ও জিনকে কিভাবে ফেস করবে। তে তো ওর দরজার সামনে এসে শোনার চেষ্টা করে জিন ইউজুর সাথে কি কথা বলছে। আর জিন তো ওর রুমের দরজার বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে তে রুমের মধ্যে কি করছে। এরপর তো জিন সেয়নের সাথে এগুলো শেয়ার করে, যেটাতে সেয়ন প্রচন্ড শকড হয়ে যায়। কালকে তুই আর তে একই বেডে ঘুমিয়েছিস? জিন বলে, আরে এত জোরে কথা কেন বলছিস, মানুষ আমাদের কথা শুনছে তো। সেয়ন বলে, আমি বলেছি ওকে তোর বাসায় থাকার পারমিশন দিতে, এর মানে এই না তোরা একসাথে ঘুমাবি। আচ্ছা, তুই কি ওকে পছন্দ করিস নাকি? ও তো দেখতে অনেক হ্যান্ডসাম। জিন বলে, তোর মাথা ঠিক আছে? আমি কেন ওকে পছন্দ করব? সেয়ন বলে, দুজন একসাথেই থাকছিস, যদি দুজনের মনে দুজনের জন্য ফিলিংস ডেভেলপ হয়। জিন বলে, এরকম কিছুই হয়নি, আর এরকম কিছু সম্ভব না। অন্যদিকে তে তো ওর ফ্রেন্ডের সাথে গেম খেলছিল, কিন্তু ও গেমে একদমই ফোকাস করতে পারছে না। ওর ফ্রেন্ডরা বলে, তুই এখানে গেম খেলছিস, ইউজু কোথায়? তে বলে, আজকে তো উইকেন্ড, ইউজু ওর আন্টির সাথে। ওর ফ্রেন্ড জিজ্ঞেস করে, আচ্ছা তুই ওর সাথে একই বাসায় থাকছিস, তোর কি কোনো ফিলিংস হয় না? ওর ফ্রেন্ডরা জিজ্ঞেস করে, আচ্ছা জিনকে তোর কাছে কেমন লাগে? তে তখন কিছুই বলে না। এরপর ও যখন বাসায় আসতে নেয়, রাস্তায় ও দেখতে পায় জিনও বাসায় আসছে। এরপর ওরা দুজন একসাথে বাসায় আসে। বাসায় আসার পর তো জিন বারবার তেয়ের কথাই ভাবছিল। ও যখন রিয়েলাইজ করে ও তেয়ের কথা ভাবছে, তখন ও প্রচন্ড শকড হয়ে যায়, আমি ওর কথা কেন ভাবছি। একটু পর তে যখন শাওয়ারে আসে, তখন তো জিন দরজা নক করে। আমি 1 মিনিটের জন্য ভেতরে আসতে চাচ্ছি। তখন তে বলে, আমি তো শাওয়ার নিচ্ছি, তুমি কিভাবে আসবে? তখন জিন ওকে সরি বলে। তখনই তে লক্ষ্য করে জিন আসলে ওর কিছু কাপড় রেখে গিয়েছিল। ও যখন শাওয়ার নিয়ে বের হয়, এরপর তো জিন তাড়াতাড়ি ওর কাপড়গুলো নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুজনই তখন খুব অকওয়ার্ড ফিল করতে থাকে। এরপর জিন তো বারান্দার জানালা খোলার চেষ্টা করে, কিন্তু ও খুলতে পারছিল না। তখন জিন এসে ওকে সাহায্য করে। মৃদু বাতাস জিনের ফেসে লাগছিল, আর ওর চুলগুলো সুন্দরভাবে উড়ছে, যেটা দেখে তে হা করে ওর দিকে তাকিয়ে থাকে। জিন তো ওর দিকে তাকিয়ে খুব সুন্দর স্মাইল করে, এমনকি ওকে চোখও মারে, যেটা দেখে তের হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়। কিন্তু একটু পরেই ও রিয়ালাইজ করে এগুলো জাস্ট ওর ভাবনা ছিল। জিন জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কি নিয়ে এত ভাবছো? তখন তে বলে, না না, আমি তো কিছুই ভাবছি না। এরপর জিন যখন কিচেনে কাজ করছিল, তেও ওকে হেল্প করে। তখন তো জিন তের বডি দেখে অ্যাট্রাক্ট হতে থাকে, আর ওর তখন সিয়নের কথা মনে পড়ে। আমার তো মনে হচ্ছে তুই ওকে পছন্দ করিস। তে ওকে জিজ্ঞেস করে আর কোনো হেল্প লাগবে, কিন্তু জিন তো ওর ধ্যানেই ছিল। একটু পর যখন নিজের সেন্সে ফিরে আসে, তখন তো ও খুব নার্ভাস হয়ে যায়। পরদিন ও যখন অফিসে আসে, তখন ও টিম মেম্বারদের থেকে জানতে পারে এই প্রজেক্টটি টিম লিডারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।
জং তখন ওকে বলে, তোমার উচিত ভালোভাবে কাজ করা, কারণ এই প্রজেক্টের কাজের উপরে নির্ভর করা হবে তোমাকে কি এখানে রাখা হবে কিনা। জং তো আবার ওকে ওই ভিডিওর কথা জিজ্ঞেস করে, আচ্ছা ওই ভিডিওর মধ্যে কি সত্যিই তুমি ছিলে না? তখন জিন বলে, না না, আমি কিভাবে হব। তখন ওখানে ইয়ন আসে আর ওদের এই কথা শুনতে পায়। ইয়ন জিজ্ঞেস করে, তোমার কি বয়ফ্রেন্ড আর হাজবেন্ড আছে? তখন জিন বলে, না। এরপর তো ওরা সবাই মিটিং এ আসে। মিটিং শেষে তো ইয়ন জিনকে প্রজেক্টের ফাইল দেয়। আমি চাই এই প্রজেক্টের কাজগুলো তুমি করো, আমি দেখতে চাই তুমি কতটা ভালো কাজ করতে পারো। জিন বলে, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। অন্যদিকে আমরা তেকে দেখি ও যখন ডাস্টবিনে ময়লা ফেলতে আসে তখন ওর ওই নেইবার দোসিকের সাথে ওর দেখা হয়। ও তখন দোসিকে বলে, তুমি আমার ওই হিটার পুরোপুরি নষ্ট করে দিয়েছিলে। তখন দোসিক বলে, ওই হিটার তো আগে থেকেই নষ্ট ছিল। তখন তো ওখানে দোসিকের মা আসে আর ওকে বকা দিয়ে বলে, আমি তোকে কয়বার নিষেধ করেছি স্মোকিং করতে, না তুই আমার কথা কেন শুনিস না? দোসিক বলে, আমি তো কবেই স্মোকিং করা ছেড়ে দিয়েছি। তখন তে বলে, আমি আজকে ওকে শপের বাইরে স্মোক করতে দেখেছি। তখন তো ওর মা রেগে বলে, আজকে তুই বাসায় এসে দেখিস। তখনই ওখানে জিন চলে আসে। বাসায় আসার পর তো জিন জিজ্ঞেস করে, তুমি নেইবারদের সাথে কি নিয়ে কথা বলছিলে? তে বলে, না তেমন কিছু না। কিছুক্ষণ পরই তো জিনের কাছে ইয়ন কল করে প্রজেক্টের কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তো পাশ থেকে ইউজো দুষ্টমি করছিল। জিন তেকে বলে, ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ইয়ন জিনকে বলে, তুমি কি এখন ব্যস্ত নাকি? আমি তোমাকে তাহলে পরে কল করছি। জিন বলে, না প্রবলেম নেই। জিন যখন ফাইল নিতে নিয়েছিল ও তো পা পিছলে পড়ে যেতে নেয়। তখন তে এসে ওকে বাঁচিয়ে নেয় আর ওদের সাউন্ডও ইয়নও শুনতে পায়। জিন একটু বিরক্ত হয়ে বলে, তোমাকে আমি বলেছিলাম কোনো সাউন্ড করতে না। এরপরও তেকে বলে, আমার টিম লিডার আমাকে নতুন প্রজেক্টের কাজ দিয়েছে, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? আমি সারা রাত আজকে এই প্রজেক্টে কাজ করব, প্লিজ তুমি ইউজুকে আজকে রাতটা দেখে রাখো। ও যেভাবে হাত ধরে ওকে রিকোয়েস্ট করছিল তে তো অনেকটাই নার্ভাস হয়ে যায়, যার জন্য ও তো জিনকে নাও করতে পারে না। জিন বলে, আমি নিজেকে প্রমাণ করতে চাই, একজনের কাছে তো আমি নিজের ক্যাপাবিলিটি শো করতে চাই। তে জিজ্ঞেস করে, কার কাছে? জিন বলে, যদি এই প্রজেক্টে আমি ভালোভাবে না করতে পারি তাহলে তো আমাকে জব থেকে বের করেও দিতে পারে, কারণ আমি এখন কন্ট্রাক্ট এমপ্লয়ি। রাতে তে যখন রুম থেকে বের হয় পানি নিতে, ও দেখতে পায় এখনো জিন ওর প্রজেক্টে কাজ করছে। তে তখন ওর জন্য কফি বানিয়ে আনে আর কিছু না বলেই ওর সামনে কফি রেখে চলে যায়, যেটাতে জিন একটু অবাকই হয়। কাজ শেষ করে তো জিন সোফায় ঘুমিয়ে পড়েছে। সকালবেলা যখন তে ওকে এভাবে দেখতে পায় ও তো জিনকে ব্ল্যাঙ্কেট দিয়ে যায়। সিনে আমরা তেকে দেখি ও উজুর সাথে ছিল। ও যখন নিজের রুমটি ক্লিন করতে নেয় তখন তো ও নিচে একটি স্টার দেখতে পায়। ও যখন উপরে দেখে অনেকগুলো স্টার লাগানো ছিল। ওর তখন ওই দিন রাতের কথা মনে পড়ে যেদিন ওরা দুজনেই ড্রাঙ্ক ছিল। জিন ওর বোনের ব্যাপারে ওকে বলে, আমি আর আমার বোন তো এই রুমেই থাকতাম, আমরা যখনই ফ্রি সময় পেতাম একসাথে টাইম স্পেন্ড করতাম। আমরা দুজন সিলিং এর উপর স্টার লাগাতাম, সব সময় বৃষ্টিতে আমরা দুজন একসাথে সময় কাটাতাম। বৃষ্টির আগে আমার বোন আমার সামনে চলে আসতো, কিন্তু এখন আর আসে না। আমার বোন মারা যাওয়ার আগে আমি আমার বোনকে অনেক কথা শুনিয়েছিলাম। আমি অনেক বেশি গিল্টি ফিল করছি। ও আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারিনি। আমার বোন সবসময় আমার জন্য প্যানকেক বানাতো, কারণ প্যানকেক আমার অনেক পছন্দের। এগুলো বলে তো ও প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমরা দেখি তে প্যানকেক বানানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ও বানাতে পারছিল না। অনেকবার চেষ্টার পর ফাইনালি ও বানাতে সক্ষম হয়। এরপর তো ও জিনকে কল করে জিজ্ঞেস করে, তুমি কখন আসবে? জিন বলে, কিছুক্ষণের মধ্যে আমি রওনা দেব। তে বারবার ওকে টেক্সট করতে থাকে। তে তো সবকিছু রেডি করে ওর জন্য ওয়েট করতে থাকে। তে তখন দেখতে পায় বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এরপর উজুকে বলে, আমি তোমার আন্টিকে অফিস থেকে আনতে যাচ্ছি, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এমনটা না যে আমি ওকে পছন্দ করি, কিন্তু বৃষ্টিতে ভিজলে ও অসুস্থ হয়ে পড়বে। এরপর তো ও দুসিকের কাছে এসে বলে কিছুক্ষণ উজুকে দেখে রাখতে। এরপর বাস স্টপে এসে ছাতা নিয়ে ও জিনের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় জিন আসছে না, যেটা তোর খুব টেনশন হচ্ছিল। তখনই ওর সামনে দিয়ে একটা গাড়ি যায়, আর গাড়িটি যাওয়ার ফলে তো রাস্তার পানি সব ওর গায়ে এসে পড়ে। এরপর তো ও ছাতা নিয়ে সামনে এগোয়, কিন্তু তখনই দেখতে পায় গাড়ি থেকে একটা লোক বের হয়। ওর হাতে তো ছাতা ছিল, আর গাড়ি থেকে তখন জিনও নামে। দুজন একসাথে খুব সুন্দরভাবে কথা বলছিল। দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে একদমই খুশি হয় না। ইয়ন জিনকে জিজ্ঞেস করে, তুমি তো আগে তোমার বোনের সাথে থাকতে, এখন কার সাথে থাকো? জিন বলে, এখন আমি একাই থাকি। এরপর ইয়ন ওকে ছাতা দিয়ে চলে যায়। জিন তখন পেছনে ফিরে তেকে দেখতে পায় যে ছাতা নিয়ে ওর জন্যই অপেক্ষা করছে। তে তখন কিছু না বলে ওখান থেকে চলে আসে। জিন বাসায় এসে জিজ্ঞেস করে, তুমি কতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছিলে? তে বলে, তুমি জেনে কি করবে? আর তুমি আমাকে মিথ্যে কেন বলেছো? তুমি আমাকে বলেছো তোমার আপন বলতে কেউই নেই।
জিন ওকে এক্সপ্লেন করতেই নেয়। তে বলে আমি তো তোমার এক্সপ্লেনেশন শুনতে চাই না। এটা বলে ও নিজের রুমে চলে যায়। জিন তখন টেবিলে প্যানকেক দেখতে পায়। ও প্যানকেক টেস্ট করে অনেকটাই খুশি হয়ে যায়। পরের সিনে সেয়ন আর জিন যখন একসাথে ছিল তখন তো ওরা বিলবোর্ডে একটি আর্টিকেল দেখতে পায় যেটা ফটোগ্রাফার অ্যামির নামেই ছিল। ওর ফটোগ্রাফি খুব ফেমাস হয়, রিসেন্ট ফটোগ্রাফিও অনেক ফেমাস হয়েছে। এরপর তো ওরা অ্যামির ইন্টারভিউ দেখে। ওরা জানতে পারে অ্যামির তো এখন অ্যাসিস্ট্যান্টও রয়েছে আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে যেটাতে ও প্রচন্ড শকড হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জিন তো অ্যামির নতুন ফটো অ্যালবাম কিনে বাসায় আসে। এরপর তো অ্যালবামটি থেকে দেখায় তুমি অলরেডি এই অ্যালবাম কিনে ফেলেছো। জিন বলে তুমি ফটোগ্রাফার অ্যামির সাথে কাজ করছো সেটা আমি জানতামই না। ওর ফ্রেন্ডরা তো ওর জন্য অনেক বেশি খুশি হয়। কিছুক্ষণ পর অ্যামি ওকে নিজে কল করে, তোমার ক্যামেরা নিয়ে আমি যে অ্যাড্রেস দিচ্ছি সেখানে চলে এসো, যেটাতে ও প্রচন্ড শকড হয়ে যায়। তখন জিন বলে এটা তোমার জন্য বড় সুযোগ, তোমার নিজেকে প্রমাণ করা উচিত। কিন্তু তে কোনোভাবেই ও এই প্রফেশনে যেতে চাচ্ছে না। আর জিন ওকে বারবার বোঝানোর চেষ্টা করে। তখন তে বলে আমার কাছে কোনো ক্যামেরাই নেই। জিন বলে আমি তো তোমার রুমে একটা ক্যামেরা দেখেছিলাম। তখন ওর মনে পড়ে ওই দিন রাতে তো ও নিজের ক্যামেরার স্টোরিও জিনের সাথে শেয়ার করেছিল। একজন আমাকে এই ক্যামেরা গিফট করেছিল, আমি ওর জন্য অনেক অপেক্ষা করেছিলাম কিন্তু ও আর আসেনি। আমি যখনই ওকে মিস করতাম তখনই আমি ছবি তুলতাম। পরদিন সকালে তে তো এ ব্যাপারেই ভাবতে থাকে। এরপর ও জিনকে কল করে বলে আমি অ্যামির অফারটি একসেপ্ট করব, যেটাতে জিন প্রচন্ড খুশি হয়ে যায়। আমি আজকে জলদি বাসা আসার ট্রাই করব যাতে করে তুমি অ্যামির সাথে দেখা করতে যেতে পারো। আজকে তো জিন অফিসের সব কাজ তাড়াতাড়ি করে ফেলে। ও আজকে 1 ঘন্টা আগে বাসায় ফিরবে। কিন্তু তখনই ইয়ন এসে ওকে এক মিটিং এর কথা বলে যেখানে ওকে যেতে হবে আর আজকে বাসায় ফিরতে লেট হবে। যেটা জানতে পেরে জিন অনেকটাই আপসেট হয়ে পড়ে। ও সাথে সাথেই তেকে কল করে জানায় আমি অনেক চেষ্টা করেছি সব ম্যানেজ করার। আমি জানি আজকের দিনটা তোমার জন্য কত স্পেশাল, কিন্তু আমি আজকে বাসায় ফিরতে আমার আবারও লেট হবে। তে বলে প্রবলেম নেই, তুমি কাজ কমপ্লিট করো। তে বুঝতে পারছিল না ও এখন কি করবে। ও তখন উজুকে নিজের সাথে করে নিয়ে আসে। উজু অনেক বেশি কান্না করছিল। ও তো উজুর কান্না থামানোর জন্য বারবার ওকে চকলেট দিতে থাকে, কিন্তু বেশি চকলেট খাওয়ার ফলে ও তো তের গায়ে বমি করে দেয়, যেটাতে বেচারা খুবই আপসেট হয়ে পড়ে। এরপর তো ওকে স্টুডিওর ভেতরে নিয়ে আসে যেখানে ও সামনে অনেকগুলো ক্যামেরা দেখে অনেক অবাক হয়ে যায়। তখন ওখানে অ্যামি আসে। ক্যামেরা দেখা তোমার শেষ হয়েছে? আরে তোমার সাথে ছোট বাচ্চাটিকে বলে প্রথম যখন দেখা হয়েছিল তুমি তো আমার সাথে খুব রুডলি কথা বলছিলে, এখন বাচ্চার সাথে খুব সুইটলি কথা বলছো। তখন তে বলে আসলে তখনের সিচুয়েশনটাই এমন ছিল। তখন অ্যামি বলে তুমি তোমার ক্যামেরা আনোনি? তে তখন ওর ক্যামেরাটি দেখায়। অ্যামি বলে এটা তো ফিল্ম ক্যামেরা, আমার কাছে ক্যামেরা খুবই ভালো লাগে। এখন 3 ঘন্টা তুমি এখানে ফটোশুট করবে। এরপর তো ও উজুকে সাইডে রেখে ফটোশুট করার চেষ্টা করে, কিন্তু উজু তো প্রচন্ড দুষ্টুমি করতে থাকে, এখানে ওখানে দৌড়তে থাকে। এরপর তো ও উজুকে মডেল বানিয়ে ফটোশুট শুরু করে। অন্যদিকে আমরা জিন আর ইয়নকে দেখি ওরা দুজন মিটিং শেষে ওদের কাজ কমপ্লিট করার চেষ্টা করে। তখন তো জিন বলে তোমার মনে আছে আমরা স্কলারশিপের জন্য এভাবে একসাথে একই প্রজেক্টে কাজ করেছিলাম? তখন ইয়ন বলে আমি তো স্কলারশিপের জন্য ওই প্রজেক্টে কাজ করিনি, আমি শুধুমাত্র তোমার সাথে টাইম স্পেন্ড করার জন্য ওই প্রজেক্টে কাজ করেছি। যেটা শুনে জিন অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে তে এখনো ফটোশুট করছিল। ও যে দুষ্টুমি করতে গিয়ে ও অনেকটাই ব্যথা পেয়ে যায়। তে সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে আসে। নার্স জিজ্ঞেস করে তুমি কি ওর গার্ডিয়ান? তে তখন কিছুই বলতে পারে না। এদিকে ইয়ন তো এয়ারপোর্টে আসে ওর কিছু ক্লায়েন্টদের রিসিভ করার জন্য আর নতুন প্রজেক্ট নিয়ে কিছু ইনফরমেশন দেয়। দূর থেকে জিনও এগুলো দেখছিল। এরপর ওরা যখন এয়ারপোর্ট থেকে বের হয় জিন ওর ফোন চেক করে দেখতে পায় তে ওকে অনেকগুলো কল করেছে, সেটাতে ও একটু ঘাবড়েই যায়। ওর সাথে সাথে তেকে কল ব্যাক করে। তে তো প্রচন্ড রাগারাগি করতে থাকে আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কোথায় ছিলে? এখনই তুমি হসপিটালে আসো। কিছুক্ষণ পর আমরা দেখি যে হসপিটালে আসে। ডক্টর বলে বাচ্চা এখনো ছোট, তোমাদের আরো ভালোভাবে ওর দেখাশোনা করা উচিত। আরো যে ব্যথা পেয়েছে আস্তে আস্তে ও রিকভার করবে। জিন ওকে বারবার সরি বলতে থাকে আমার আরো আগে এখানে আসা উচিত ছিল, কিন্তু আমি আসতে পারিনি। তে বলে আমি তোমাকে আগেও বলেছি কারোর জন্য ওয়েট করা আমার একদমই পছন্দ না, কিন্তু তুমি সবসময় আমাকে ওয়েট করাও। যে প্রমিস তুমি রাখতে পারো না সে প্রমিস তুমি কেন করো? জিন বলে আমি এগুলো শুধুমাত্র উজুর জন্যই করছি। তে বলে না তুমি উজুর জন্য করছো না, তুমি নিজেরই তো দেখাশোনা নিজে করতে পারো না, তুমি ইউজুকে কিভাবে দেখে রাখবে? এরপর তো উজুকে ওরা বাসায় নিয়ে আসে। উজু এখন পুরোপুরি সুস্থ। জিন উজুকে বলে তোমার আঙ্কেল তোমাকে অনেক বেশি ভালোবাসে, যার জন্য তোমাকে নিয়ে একটু বেশি টেনশন করছে। এদিকে
এ ভাবতে থাকে আমার তো ওকে হসপিটালে ওই কথা বলা উচিত হয়নি। এরপর তো ও বাইরে থেকে উজু আর জিনের জন্য খাবার নিয়ে আসে, আর বাসায় আসার পর জানতে পারে জিনও ওর জন্য খাবার রান্না করেছে। তখনই ওদের ডোরবেল বাজে। জিন যখন দরজা খুলতে যায় তখন ও দেখতে পায় ওদের বাসায় তো ইয়ন এসেছে, যেটা দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। ও তেকে বলে ইয়ন এখানে কেন এসেছে। তে বলে ইয়ন আবার কে। জিন বলে আমার টিম লিডার, ও কিভাবে জানে আমি এখানে থাকি। তখন বাইরে থেকে ইয়ন বলে আমি এই ইউনিটের ল্যান্ডলর্ড। যেটা শুনে তো ও অনেক বেশি শকড হয়ে যায়, আর ইয়ন নিজেও জানতো না এখানে যে জিন থাকে। জিন বুঝতেই পারছে না এখনো কি করবে। কিছুক্ষণ পর তো ও তে আর জুকে বাসায় লুকিয়ে দরজা খোলে আর এমন রিয়েক্ট করে ও বাসায় একাই রয়েছে। এখানে ইয়নকে দেখে ও প্রচন্ড শক ছিল। তখন ইয়ন বলে আসলে আমি এই অ্যাপার্টমেন্টের ল্যান্ডলর্ড। ওরা দুজন যখন কথা বলছিল তে তো রুম থেকে ওদের দুজনের কথা শোনার চেষ্টা করে, আর ইয়নের নাম শুনে তখন ও বুঝতে পারে জিন তো ওর জন্যই বেগ সুজি হতে চাচ্ছিল, আর ওর প্রথম ভালোবাসা এই ইয়নই ছিল। তখন আমরা দেখি উজুও দূর থেকে এগুলো দেখছিল। ইয়ন তখন লক্ষ্য করে এ বাসায় তো ছেলেদেরও কিছু জিনিসপত্র রয়েছে। জিন বারবার এটা ওটা এক্সকিউজ দিতে থাকে। একটু পর ইয়ন তো একটি পুতুল দেখতে পায়। ও যখনই এটা হাতে নেয় তখনই দৌড়ে উজু চলে আসে, কারণ এটা ওর পছন্দের পুতুল ছিল। এই উজুকে বাইরে দেখে ও দৌড়ে উজুকে নিতে আসে, কিন্তু পা পিছলে একদম ওদের সামনে গিয়ে পড়ে। আর ইয়ন তো এখানে ওদের দুজনকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। পরের সিনে দেখি জিন ওকে ওখান থেকে নিয়ে আসে আর সবকিছু এক্সপ্লেন করে। আসলে আমার বোনের মৃত্যুর পর আমি উজুর দেখাশোনা করছি, আর তে হলো আমার দুলা ভাইয়ের ভাই। আমরা দুজন মিলেই এখন ওর দেখাশোনা করছি। আমি তোমাকে আগে মিথ্যে বলেছি, প্লিজ এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। ইয়ন বলে আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, তোমার জন্য এগুলো খুবই টাফ হচ্ছে। আচ্ছা আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? তখন জিন বলে না, এখন তো তেই আমাকে সাহায্য করছে। পরের সিনে দেখি তে তো বাসা ক্লিন করছিল। তখন ওখানে জিন আসে। জিন আগের সিচুয়েশনের জন্য ওকে সরি বলে, কিন্তু তে ওকে ইগনোর করতে থাকে। জিন জিজ্ঞেস করে তুমি কি পড়ে গিয়ে বেশি ব্যথা পেয়েছো? তে ওরে কথার কোনো উত্তর দেয় না, আর বলে তুমি আমাকে আর উজু লোকোতে এজন্যই বলেছো কারণ তুমি তোমার ফার্স্ট লাভের সামনে আমাদের শো করতে ইনসিকিউর ফিল করছিলে। তুমি উজুকে আমার কাছে রেখে কাজের কথা বলে বের হতে, কিন্তু তোমরা দুজন তো একসাথে হ্যাং আউটে যেতে। জিন বলে তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। তে ওর কোনো কথা না শুনেই রুমে চলে আসে। পরের দিন তো তে উজুকে নিয়ে ওর ফ্রেন্ডদের বাসায় আসে আর সবকিছু ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে। ওর ফ্রেন্ড একটু অবাক হয়ে বলে তুই এত রেগে কেন আছিস? আচ্ছা তুই কি জেলাস হচ্ছিস নাকি? তখন তে বলে ওই ছেলেটি ওর প্রথম ভালোবাসা, আমি চাই না ওরা দুজন একসাথে থাকুক। অন্যদিকে জিনও ওর ফ্রেন্ড সিয়নের সাথে এগুলো শেয়ার করে। সিয়ন বলে সবকিছুই বুঝতে পারলাম, কিন্তু ও তোর সাথে রেগে কেন আছে? আমার তো মনে হচ্ছে ও তোকে পছন্দ করে। জিন বলে আমি তোকে আগেই বলেছি এসব বাজে কথা না বলতে। এরপর ও যখন অফিসে আসে সামনে থেকে ইয়নকে আসতে দেখে ও খুবই অকওয়ার্ড ফিল করছিল, সাথে সাথে ও লুকিয়ে পড়ে। আসলে ও তো হিয়নকে ফেস করতে চাচ্ছিল না, কিন্তু মিটিং এ তো ওদের দেখাই হয়ে যায়। আজকে তো হিয়ন নতুন প্রজেক্ট নিয়ে ডিসকাশন করে। মিটিং শেষে তো জিন জলদি করেই চলে যেতে নিচ্ছিল, কিন্তু হিয়ন ওকে ডেকে বলে এই প্রজেক্ট তুমি করবে, কারণ আগের প্রজেক্টটি তোমার অনেক ভালো হয়েছিল। যেটা শুনে জিন প্রচন্ড খুশি হয়ে যায়। অন্যদিকে অ্যামির সাথে ওর ম্যানেজার দেখা করতে আসে। ও তো প্রচন্ড অবাক ছিল। আমি জানতে পারলাম তুমি দের ইন্টারভিউ নিতে চলেছো, তুমি ওকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে চাও, এটা কিভাবে সম্ভব? অ্যামি বলে তুমিই তো চাইতে আমি আমার জন্য পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, এখন তুমি ফ্রি হয়ে যাবে। তখন ম্যানেজার বলে তাহলে তো অনেক ভালো হবে, 1 মাস আমি পুরো ভ্যাকেশন কাটাবো। তখন অ্যামি বলে না তুমি এটা করতে পারবে না, কারণ 1 মাস ধরে তেকে তোমার ট্রেন করতে হবে। আর আমাদের ডিভোর্সের ব্যাপারে কি হলো? এখানে আমরা জানতে পারি অ্যামি আর মুজিন তো ওরা হাজব্যান্ড আর ওয়াইফ ছিল। ওদের ম্যারিড লাইফ খুবই বাজে যাচ্ছিল, যার কারণে ওরা দুজন ডিভোর্সের ডিসিশন নিয়েছে। মুজিন তখন ওদের ডগটি দেখায় আর বলে এই ডগের কাস্টাডি আমি নেব। অ্যামি বলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। পরে সিনে দেখি তে অ্যামির সাথে দেখা করতে আসে। তে আসার সাথে সাথেই অ্যামি উজুর কথা জিজ্ঞেস করে। তখন তে বলে আমি আমার ফ্রেন্ডদের কাছে ওকে রেখে এসেছি। এরপর অ্যামি ওকে ওর তোলা ছবিগুলো দেখায় আর বলে বেশিরভাগ ছবির মধ্যেই তো আমি উজুকে নোটিস করেছি, আর উজুর একটি ছবি দেখায় এই ছবিটাই বেস্ট হয়েছে, যার কারণে আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছি। যেটা শুনে ও প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর অ্যামি জিনের একটি ছবি দেখায় আর জিজ্ঞেস করে এটা তোমার কি হয়, ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? তে বলে না না এরকম কিছু না। এরপর ওকে কিছু কাজ দেয়।
তে তো উজুকে নিয়ে বাসায় চলে আসে। ওর তখন অ্যামির কথাগুলো মনে পড়ে। লেন্স কখনো ফেক হতে পারে না। তুমি অনেক নিখুঁতভাবে ওই মেয়েটির ছবি তুলেছ। যদি তুমি ওকে পছন্দ করে থাকো তাহলে তোমার উচিত তোমার ফিলিংসের কথা ওকে কনফেস করে দেওয়া। এগুলো ভেবে তো তে প্রচন্ড রেগে যায়। এটা অসম্ভব, আমি কিভাবে ওকে পছন্দ করব। জিন বাসায় আসার সময় তো তেয়ের কথাই ভাবছিল, আমি কিভাবে এক্সপ্লেইন করব। ও যেরকমটা ভাবছে সেরকম কিছুই না। বাসায় আসার সময় তো ওর নেইবরের সাথে ওর দেখা হয় আর বলে, আমরা তো আমাদের ফ্যামিলি ক্যাম্পিং এ যাচ্ছি, তোমরাও কি আমাদের সাথে যাবে। জিনের তখন ডক্টরের কথা মনে পড়ে। ডক্টর তো বলেছে উজুকে ফ্যামিলি এনভায়রনমেন্টে রাখতে। জিন তখন সাথে সাথে রাজি হয়ে যায় ওদের সাথে ক্যাম্পিং এ যাওয়ার জন্য। বাসায় আসার পর তো ও উজুকে নিয়ে ওদের জিনিসপত্র প্যাক করতে থাকে। ও চাচ্ছিল তেকেও বলতে, কিন্তু ওর তো সাহসী হচ্ছিল না। একটু পর তে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তোমরা। জিন বলে, আমরা তো ক্যাম্পিং এ যাচ্ছি, তুমিও কি আমাদের সাথে জয়েন হবে। তে অনেকক্ষণ ভাবার পর ওদের সাথে যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন ওরা তো ক্যাম্পিং এর জন্য বের হয়। তে তো ভেবেছিল ওরা তিনজন একসাথে যাবে, কিন্তু এত মানুষ দেখে ওর মনটাই খারাপ হয়ে যায়। স্পটে আসার পর তো ওরা তাঁবু টাঙানোর চেষ্টা করে। অনেক কষ্ট করার পর তে আর জিন মিলে তাঁবুটি বানায়, কিন্তু নেইবরের বাচ্চারা এসে ওদের তাঁবুটি নষ্ট করে দিয়ে যায়, যেটাতে ওরা দুজনই প্রচন্ড আপসেট হয়ে পড়ে। তে তখন বলে, আমার তো ক্যাম্পিং একদমই ভালো লাগে না। তখন ওরা দুজন উজুকে দেখতে পায়। উজু তো অনেক বেশি খুশি। প্রথম ওরা উজুকে এত প্লেফুল দেখছে, বাচ্চাদের সাথে ও খুব ভালো সময় কাটাচ্ছে, যেটাতে ওরা দুজন প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর তো তে ওদের সুন্দর সুন্দর ছবিও তোলে। এরপর ও যখন তাঁবুতে ফিরে আসে তখন দেখতে পায় জিনের ফোনে বারবার ইয়ন কল করছে। ও ভাবতে থাকে ওর কি আর কাজ নেই, সারাক্ষণ শুধু জিনকে কল করে। এরপর তো ও জিনকে ফোনটি দিতে আসে। জিন তখন ওর নেইবর জিয়ং এর সাথে কথা বলছিল। জিয়ং জিজ্ঞেস করে, আচ্ছা তে তোমার কি হয়, ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি ফিয়ন্সে। জিন বলে, না, ও তো আমার দুলা ভাইয়ের ভাই হয়। জিয়ং বলে, তুমি একটা ছেলের সাথে একই বাসায় থাকছো, তোমার কি আনকমফোর্টেবল ফিল হয় না। জিন বলে, হ্যাঁ আনকমফোর্টেবল তো ফিল হয়, কিন্তু আমার কিছু করার নেই। আর এমনি তো কিছুদিন পর তো ওই বাসা থেকে চলে যাবে। এরপর তো আমি একাই উজুর খেয়াল রাখবো। আর এমনি তো তেয়ের সাথে আমার কখনোই কিছু সম্ভব না। যেগুলো শুনে তেয়ের প্রচন্ড খারাপ লাগে। ও তখন জিনকে ফোনটি না দিয়েই চলে যায়। এরপর ওরা সবাই যখন একসাথে লাঞ্চ করছিল, জিন কোথাও তেকে দেখতে পায় না। তখনই তে তাঁবু থেকে বের হয়। জিন তেকে খাওয়ার জন্য ডাকে, কিন্তু তে ওকে ইগনোর করে চলে যায়। এরপর তো জিন তেয়ের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তে ওর হাত থেকে খাবার নিচ্ছিল না। ওর হাতের ধাক্কা লেগে তো খাবারগুলো নিচে পড়ে যায়। জিন বলে, হয়তো তোমার এখন ক্ষুধা নেই, আমার তোমাকে জোর করাটা ঠিক হয়নি, সরি বলে ও ওখান থেকে চলে যায়। তেয়ের তখন অনেক খারাপ লাগে, ও তো ইচ্ছে করে এই খাবারগুলো ফেলেনি। কিছুক্ষণ পর জিনের কাছে ইয়ন আবারও কল করে, ওদের প্রজেক্টের কিছু ইনফরমেশন চায়, কিন্তু কথা শেষ হওয়ার আগে ফোনের নেটওয়ার্ক চলে যায়। জিন তো নেটওয়ার্কের জন্য হাঁটতে হাঁটতে অনেক দূরেই চলে যায়। এদিকে সন্ধ্যা নেমে তো রাত হয়ে যায়, কিন্তু জিন এখনো ফিরছে না, যেটাতে তে একটু আপসেট হয়ে পড়ে। জিয়ং তখন তেকে এসে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে, আমি ওকে কল করেছি কিন্তু ও তো কলও ধরছে না। জিয়ং তেকে বলে আশেপাশে ওকে খুঁজে দেখার জন্য। তে বলে, আমি কেন ওকে খুঁজতে যাব, আর এমনি তো কিছুক্ষণ আগে যে ও তোমার সাথে কথা বলেছে আমি তো সবই শুনতে পেয়েছি। জিয়ং বলে, তুমি সবই শুনেছো, ও যে শেষে যা বলেছে তা শুনোনি। তখন ফ্ল্যাশব্যাকে দেখি জিন জিয়ংকে বলে, তে তো 1 মাস পর ঠিকই চলে যাবে, কিন্তু এরপর উজুর দেখাশোনা আমার একারই করতে হবে। কিন্তু আমার তো অনেক খারাপ লাগবে ও আমাদের ছেড়ে চলে যাবে, কারণ তে অনেক ভালো একটা ছেলে, ও স্বার্থ ছাড়াই আমার আর উজুর দেখাশোনা করছে। যেগুলো শুনে তের অনেক বেশি খারাপ লাগে, ও নিজে খুবই গিল্টি ফিল করতে থাকে, কারণ ও শুধু শুধু জিনকে ভুল বুঝছিল। এরপর তো ও জিনকে খুঁজতে আসে, কিন্তু ও আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন ও ওখানে জিয়ং এর হাজবেন্ডকে দেখতে পায়, যে জিনকেই খুঁজছিল। ও তখন বলে, আমি তো আশেপাশে ঘুরে দেখেছি কিন্তু জিনকে কোথাও দেখতে পাইনি, আচ্ছা আমি পুলিশে ইনফর্ম করছি। তে তখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে জিনকে খোঁজার জন্য। ও তো জোরে জোরে জিনকে ডাকতে থাকে। জিন তখন তেয়ের সাউন্ড শুনতে পায়। আসলে জিন এক গর্তের মধ্যে পড়ে গিয়েছে, ও পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, যার কারণে ও গর্ত থেকে উঠতেই পারছে না। আর এত অন্ধকারে ও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তেকে দেখে তো ও অনেকটাই স্বস্তি পায়। এরপর তো তে গর্ত থেকে ওকে ওঠায়, আর তখনই ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। ওরা তখন ছোট্ট একটি ঘর দেখতে পায়, যেখানে ওরা দুজন আশ্রয় নেয়। তে বলে, তুমি ব্যথা কিভাবে পেয়েছো। ও তো দেখতে পায় জিন খুব বাজেভাবেই পায়ে ব্যথা পেয়েছে। দেখে এত চিন্তিত দেখে তো জিন অনেকটাই অবাক হয়ে যায়। দুজন দুজনের দিকে মিষ্টি ভাবে তাকিয়ে থাকে। একটু পর দুজন যখন রিয়ালাইজ করে তখন দুজনই আনকমফোর্টেবল হয়ে যায়।
তে বলে এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলেই আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসবো, কিন্তু যতক্ষণে বৃষ্টি থামছে ততক্ষণ তো আমাদের এখানেই ওয়েট করতে হবে। জিন ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ করে ও বলে, তোমার তো বৃষ্টি একদমই পছন্দ না। তে বলে, হ্যাঁ, যখন বৃষ্টি হতো তোমার বোন সবসময় তোমাকে নিতে আসতো, তোমরা একসাথে অনেক এনজয় করতে, কিন্তু আমার দিকটা পুরো উল্টো। বৃষ্টির সময় আমি সবসময় একজনের জন্য অপেক্ষা করতাম, কিন্তু আমার ভাই আমাকে একা ছেড়ে চলে গিয়েছে আর কখনোই আমাকে নিতে আসেনি। আমার ভাই তো বলেছিল বৃষ্টি থামলে আমাকে নিয়ে যাবে, কিন্তু কখনোই আসেনি। তখন জিনের প্রচন্ড খারাপ লাগে, কারণ তের চাইল্ডহুড খুব বাজেভাবেই কেটেছে। কিছুক্ষণ পরই বৃষ্টি থেমে যায়। তে বলে, চলো এখন আমরা এখান থেকে বের হই। জিন তখন বলে, এখন থেকে যতবারই বৃষ্টি হবে ততবারই আমি তোমাকে নিতে আসবো। যদি তুমি কখন একা ফিল করো তাহলে আমাকে কল করবে, আমি সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাব। জিন তো নর্মালি ওকে এই কথাটা বলে, কিন্তু তের কাছে এই কথাটা খুবই ডিপ মনে হয়। যেহেতু ওর পায়ে প্রচন্ড ব্যথা ছিল, ও তো ঠিকভাবে হাঁটতেই পারছিল না। তে তখন ওকে পিগি ব্যাগ দেয়। এরপর জিন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে কি আমরা দুজন এখন ফ্রেন্ড? তে বলে, না। জিন বলে, তাহলে কি আমরা ফ্যামিলি? তে বলে, অবশ্যই না। জিন বলে, তাহলে তুমি আমাকে পিগি ব্যাগ রাইড কেন দিচ্ছ? তুমি তো আমাকে নিজের ক্লোজই ভাবো না, তাহলে আমি কেন তোমার সাথে যাচ্ছি? তে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এখন থেকে ফ্রেন্ড। যেটাতে জিন প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর ওরা ক্যাম্পিং সাইডে ফিরে আসে। জিন জিয়ংকে বলে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমি পায়ে একটু ব্যথা পেয়েছি। এরপর ওরা তিনজন ওখান থেকে ব্যাক করে। গাড়ির মধ্যে বারবার জিনের তেয়ের কথাই মনে পড়ছিল। বাসার সামনে নামার সাথে সাথেই তেওকে ডক্টরের কাছে যাওয়ার কথা বললে জিন বলে, আরে আমি একদমই ঠিক আছি, এমনিতেই ঠিক হয়ে যাবে। তখনই হঠাৎ করে ওখানে ইয়ন চলে আসে। ইয়নকে এখানে দেখে ওরা একটু অবাকই হয়। ইয়ন বলে, আমি তোমার কাছে কতবার কল করেছি, হঠাৎ করে তোমার ফোনটি ডিসকানেক্ট হয়ে যায়, আর এরপর কোনো কলই ঢুকছিল না, কি হয়েছিল তোমার? জিন বলে, আসলে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট। ইয়ন তখন ওর চোটটা নোটিস করে। জিন তেকে বলে, তুমি উজুকে নিয়ে বাসায় চলে যাও, কিছুক্ষণের মধ্যে আমিও আসছি। তে বাসা আসার পর তো জানলা দিয়ে ওদের দুজনকে দেখতে থাকে। ওদের দুজনকে একসাথে দেখে ওর একদমই ভালো লাগছে না। কিছুক্ষণ পর তো জিন ইয়নের সাথে গাড়িতে করে চলে যায়, যেটা দেখে ও আরো বেশি রেগে যায়। এরপর ওরা দুজন হসপিটালে আসে। জিন তখন ডক্টর চেম্বার থেকে বের হয়। ইয়ন একটু আপসেট হয়ে জিজ্ঞেস করে, ডক্টর কি বললো, তুমি ঠিক আছো তো? জিন বলে, আমি আগেই বলছি আমি একদমই ঠিক আছি, তোমার সাথে তো দুইবার হলো আমি ইমার্জেন্সিতে এসেছি। ইয়ন বলে, আমি তৃতীয়বার তোমাকে ইমার্জেন্সিতে দেখতে চাই না। জিন বলে, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারছি না। ইয়ন বলে, তাহলে আমাকে ডিনার ট্রিট দাও। ইয়ন কালকে একসাথে ডিনার করার কথা বললে জিন বলে, কালকে তো উইকেন্ড, উজুর সাথে আমার থাকতে হবে। ইয়ন বলে, প্রবলেম কি, তুমি উজুকে আর সাথে করে নিয়ে এসো। এদিকে তে ভাবতে থাকে এতক্ষণ কেন ওর সময় লাগছে। ও তো জিনের জন্য মেডিসিন এনে রাখে। এরপর নিজের রুমে এসে ভাবতে থাকে, আমি ওর জন্য এত টেনশন কেন করছি। কিছুক্ষণ পর জিন যখন বাসা আসে তখন ও দেখতে পায় তে তো সবকিছু ক্লিন করে রেখেছে। পরদিন সকালে তের যখন ঘুম ভাঙে তখন ও দেখতে পায় জিন আর রুজু রেডি হয়ে বাইরে বের হচ্ছে। তে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? জিন বলে, আমরা ইয়নের সাথে দেখা করতে যাচ্ছি। জিন তখন লক্ষ্য করে তে একটু অসুস্থ ফিল করছে। তেকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তে বলে, হ্যাঁ আমি ঠিকই আছি। তখন জিন বলে, আমার কাছে তো জ্বরের মেডিসিন আছে। তে বলে, হ্যাঁ আমি জানি কোথায় রেখেছো, তোমরা চলে যাও, আমি ঠিক টাইমে মেডিসিন নিয়ে নেব। এরপর তো জিন উজুকে নিয়ে চলে যায়। ওদের দুজনকে যেতে দেখে তের একদমই ভালো লাগে না। এরপর ওরা দুজন যখন বের হয় তখন আমরা দেখি ইয়ন তো আগে থেকেই ওদের জন্য ওয়েট করছিল। ইয়ন তেকে খুব সুন্দরভাবেই ট্রিট করছিল, যেটা দেখে জিনের প্রচন্ড ভালো লাগে। এরপর ওরা যখন লাঞ্চ করতে আসে জিন দেখতে পায় তে আগে থেকে সবকিছু প্রিপেয়ার করে রেখেছে আর উজুর জন্য খাবার অর্ডার করেছে। জিন উজুকে নিজের বাচ্চার মতোই আদর করছে, যেটা দেখে ইয়নেরও ভালো লাগে। অন্যদিকে আমরা তেকে দেখি বাসায় তো ও খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর গলা দিয়ে খাবারই নামছে না। ও তখন ক্যাম্পিং এর ছবিগুলো দেখতে থাকে। ওর তো বারবার জিনের কথাগুলোই মনে পড়ছিল। এরপর দেখি ও তো আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এদিকে জিন তেকে বারবার কল করে, কিন্তু ও তো কোনো কলই ধরছে না, যেটাতে ওরও টেনশন হয়। এরপর ইয়ন ওদেরকে যখন ক্যাফেতে যাওয়ার কথা বলে জিন বলে, আসলে আমার বাসায় যেতে হবে, কারণ এ অসুস্থ, ও একা বাসায়, আমার তো ওর জন্য টেনশন হচ্ছে। যেটা শুনে ইয়নের একটু খারাপ লাগে। পরের সিনে আমরা তেকে দেখি মাঝরাতে ওর যখন ঘুম ভাঙে ও নিজের সামনে জিনকে দেখতে পায়, যে বসে বসেই ঘুমোচ্ছে আর সামনে ভেজা টাওয়াল ছিল। হঠাৎ করে জিনের ঘুম ভেঙে যায়। ও তখন তের কাছে ছুটে আসে, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করেছি, অবশেষে তোমার ঘুম ভাঙলো। তোমার কি জ্বর কমেছে? আমার তো খুব টেনশন হচ্ছিল, আমি ভেবেছিলাম ইমার্জেন্সিতে তোমাকে নিয়ে যাব, হঠাৎ করে তোমার জ্বর এত কিভাবে বাড়লো? তে তো হা করেই ওর দিকে তাকিয়ে থাকে। আমি তোমাকে বলেছিলাম ওয়েট করাটা আমি একদম অপছন্দ করি, অপেক্ষা করতে আমার অনেক বেশি কষ্ট হয়।
তুমি একমাত্র ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করার পর সে ফিরে এসেছে। হয়তো আমি তোমাকে পছন্দ করি। যেটা শুনে তো জিন অনেক বেশি শকড হয়ে যায়। তখনই ওদের বাসায় ডোরবেল বাজে। জিন তখন চেক করতে আসে কে এসেছে। তখন আমরা দেখি দুশিক এসেছে। ওর মা তো ওদের জন্য খাবার পাঠিয়েছে। তখন ওখানে তেও আসে। তে আর জিন দুজনকে ফেসই করতে পারছিল না। দুশিক তখন বলে, তোমাদের বাসার সেটিং দেখে তো মনে হচ্ছে তোমরা দুজন কাপল। তখন তে ইশারা দিয়ে বলে বেশি কথা যাতে না বলে। তে নিজের রুমে এসে ভাবতে থাকে, আমি কি নিজের লাভ কনফেস করে দিলাম? আমি কিভাবে এটা করতে পেরেছি? এরপর নিজের রুম থেকে যখন বের হয় তখন দেখতে পায় জিন ব্ল্যাঙ্কেট ছাড়াই ঘুমোচ্ছে। এরপর তো ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। জিন আজকে ঘুম থেকে খুব লেটে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হয়। ও তো দেখে অকওয়ার্ড ফিল করছিল। ওকে ফেসই করতে পারছিল না। যাওয়ার সময় জিন তেকে বলে যায়, আমি তোমার জন্য পরেজ বানিয়ে রেখেছি আর উজুকেও ব্রেকফাস্ট করিয়েছি। তে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ব্রেকফাস্ট করেছো তো? যেটা জিন একটু অবাক হয়ে যায়। আসলে ওর লাইফ এমন মানুষ খুবই কম ছিল যারা ওর কেয়ার করেছে। কিছুক্ষণ পর জিনের কাছে একটি কল আসে। আসলে ও অনেকদিন ধরেই একটা ডে কেয়ারে উজুর জন্য কথা বলছিল। ওখানে উজুর জন্য একটি সিট পায়, যেটাতেও প্রচন্ড খুশি হয়। ও সাথে সাথে দেখে টেক্সট করে জানায়, তোমারও তো কাজে যেতে হবে, যাওয়ার আগে উজুকে ডে কেয়ারে রেখে যেও। এরপর তো তে উজুকে রেডি করাতে নেয়, কিন্তু উজু এত দুষ্টমি করছিল বারবার ওর জামা কাপড় সক্স খুলে ফেলে দেয়। এরপর ওকে যখন ডে কেয়ারে দিতে আসে, তের তো মনই চাচ্ছিল না ওকে এখানে রেখে যেতে। ও তখন ভাবতে থাকে, কিছুদিন পরই তো আমি এখান থেকে চলে যাব, তাহলে আমার ওদের জন্য এত খারাপ কেন লাগছে? আমি তো কিছু ঘন্টার জন্যই ওকে ডে কেয়ারে রেখে যাব, এখনই আমার এত খারাপ লাগছে কেন? উজু তো তের থেকে আলাদা হতে চাচ্ছিল না। এরপর ও যখন ফর্ম ফিল আপ করতে আসে, গার্ডিয়ানের নামের জায়গায় নিজের নামই লিখে দেয়। ও ভাবতে থাকে ও কি জিনের নাম লিখবে, কিন্তু নিজেই এখন উজুর গার্ডিয়ান হতে চায়। তো অনেকক্ষণ ধরেই উজুকে অবজার্ভ করছিল। তখনও লক্ষ্য করে উজু খুব ইজিলি এখানে অ্যাডজাস্ট হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ও খুব ভালো ফ্রেন্ডসও বানিয়ে ফেলে। এরপর ও তো উজুকে বাই বলে চলে যেতে নেয়, কিন্তু ওর মনই চাচ্ছিল না। ও ভাবতে থাকে, আমি যখন ওদের অ্যাপার্টমেন্ট ছেড়ে নিজের অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যাব, তখন আমি কিভাবে থাকবো? এখানে ও উজুর অনেকগুলো ছবিও তোলে। এরপর তো ও জিনকেও ছবিগুলো পাঠায়, কিন্তু ভুলে নিজের একটি ছবি পাঠিয়ে দেয়, যেটাতে ও খুবই আনকমফোর্টেবল ফিল করতে থাকে। সাথে সাথে আনসেন্ড করে দেয়, কিন্তু এর আগে জিন ওর ছবি দেখে ফেলে। জিনের সাথে তো ওর ফ্রেন্ড সিয়নও ছিল। সিয়ন তখন বলে, সত্যি করে বল তোদের দুজনের মধ্যে কি চলছে? তে এখন নিজের ছবিও তোকে পাঠাচ্ছে। জিন বলে, আসলে কালকে তে আমাকে বলেছিল ও নাকি আমাকে পছন্দ করে, কিন্তু কালকেও অনেক অসুস্থ ছিল, ওর প্রচন্ড জ্বর ছিল। আমার তো মনে হয় ও ঘুমের মধ্যে আমাকে বলেছে, কিন্তু এরপর থেকে আমার খুবই অকওয়ার্ড ফিল হচ্ছে। তখন সিয়ন বলে, আচ্ছা তুই কি এখনো ইয়নকে পছন্দ করিস? কারণ ইয়ন তো তোর ফার্স্ট লাভ ছিল। আমার তো মনে হয় তুই ওকে পছন্দই করিস, কারণ তুই এত বেশি হ্যান্ডসাম, আর তোরা দুজন একসাথে একই বাসাও থাকছিস। ও প্রপোজ করার পর তুই কোনো রেসপন্সই করিসনি। জিন বলে, এমন কিছুই না, আমি তো শুধু ঘাবড়াচ্ছি। আজকে অফিসের ব্রেকে তো ইয়ন জিনকে এক ক্যাফেতে নিয়ে আসে, যে ক্যাফে ওরা আগে প্রায়ই আসতো। আর আজকে তো ইয়ন জিনের জন্য ওর ফেভারিট ড্রিঙ্ক অর্ডার করে, যেটাতে জিন প্রচন্ড শকড হয়ে যায়। ইয়ন তখন বলে, প্রায়ই আমার তোমার কথা মনে পড়তো, তখন আমি এই ক্যাফেতে আসতাম। এরপর কথায় কথা ও তের কথা জিজ্ঞেস করে। জিন বলে, কিছুদিন পরই তে ওর অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যাবে, যেটা শুনে ইয়ন প্রচন্ড খুশি হয়ে যায়। আমি এখন অনেকটাই রিলিফ ফিল করছি, কারণ তুমি অন্য একটা ছেলের সাথে একই পাশে থাকো, সেটা আমার একদমই ভালো লাগছে না। অন্যদিকে তের কাজের আজকে প্রথম দিন ছিল। ম্যানেজার তখন ওকে সবকিছু বোঝাতে থাকে। অ্যামি কাজের সব ডিটেলস বলতে থাকে, কিভাবে কি কি কাজ করতে হবে, অ্যামির মন মতো সব করা লাগবে। এইভাবে যদি কাজ না করো তাহলে আমি তো 1 সেকেন্ডের মধ্যে তোমাকে ফায়ার করে দেবে। তে তখন অনেকটাই ভয় পেয়ে যায়। ও ভাবতে থাকে অ্যামিকে ইমপ্রেস করাটা খুবই টাফ হয়ে যাবে। এরপর তো তে ওর কাজে লেগে পড়ে। এমনটা না যে ও স্যালারির জন্যই কাজ করছে, ও আবারও নিজের প্যাশনে ফিরে এসেছে। আজকে তো তের আসতে একটু লেট হয়ে যায়। জিনি ওজুকে ডে কেয়ার থেকে নিয়ে আসে। ও তো তের জন্যই ওয়েট করতে থাকে, কিন্তু তে বাসায় আসার পর ও আবারও উল্টাপাল্টা আচরণ করতে থাকে। আসলে ও নিজে বুঝতেই পারছে না ও তের সামনে এখন কি রকম রিয়াক্ট করবে। তে তো ওর এরকম আচরণে নিজেও একটু এম্বারেস ফিল করতে থাকে। ভাবতে থাকে হয়তো আমার ওই কনফিউশনের জন্যই ও এরকম করছে। পরের সিনে তেকে ওয়ার্কার কল করে বলে, তোমার অ্যাপার্টমেন্টের কাজ পুরো কমপ্লিট হয়েছে, তুমি এসে চেক করে যাও, আর চাইলে তুমি কালকেই বাসায় শিফট হতে পারবে। তে যেটা শুনে একদমই খুশি হয় না, ওর মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। তুমি তো বলেছো আরো 1 সপ্তাহ লাগবে, কিন্তু 1 সপ্তাহ আগেই কাজ কমপ্লিট। আসলে জিন আর উজুর সাথে একই অ্যাপার্টমেন্টে থেকে ওর ফ্যামিলি ফিল হচ্ছে, কারণ ছোট থেকে ও এতিমখানায় বড় হয়েছে। ও তো উজুকে ছেড়ে দূরে কোথাও যেতে চাচ্ছে না। এরপর তো ও জিনের সাথে কালকের কনফেশন ক্লিয়ার করতে আসে। তুমি কি আমার কালকের কথার জন্য তো আনকমফোর্টেবল ফিল করছো? আমি তোমার থেকে কোনো রেসপন্স চাচ্ছি না।
আমি জাস্ট নিজের ফিলিংসটা এক্সপ্রেস করেছি। আর তুমি তো ভালো করে জানো আমি আমার ফিলিংসগুলো লুকোতে পারি না। ও যত দূর থেকে ওদের দুজনকে দেখছিল আর ওদের কথাগুলো বোঝার চেষ্টা করে। জিন তখন বুঝতে পারে তে ওর ঘুমের মধ্যে না বরং ওর সেন্স থেকেই ওকে প্রপোজ করেছিল। তখনই জিন লক্ষ্য করে উজু ওর পছন্দের হ্যান্ডব্যাগের মধ্যে কালার পেন দিয়ে আর্ট করে রেখেছে, যেটাতে ও অনেকটাই আপসেট হয়ে পড়ে। পরদিন সকালে জিন তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বের হতে নেয়। তে তখন ওকে ব্রেড খাইয়ে দেয়। তুমি কি কখনো নিজের খেয়াল রাখবে না? উজুকে ব্রেকফাস্ট করিয়েছো, তুমি কেন ব্রেকফাস্ট করনি? আস্তে আস্তে ওদের বন্ডিংও ভালো হচ্ছে। আজকে তে তো বিল্ডিং এর বাইরে শুনতে পায় আশেপাশে কিছু ফ্ল্যাটে চুরি হচ্ছে। চোর তো এমন কাউকে টার্গেট করছে যারা একা থাকে, যেটা শুনে তে আর জিনের জন্য টেনশন হতে থাকে। ও টেক্সট করে জিনকে এ ব্যাপারে জানিয়ে দেয়। এরপর নিজের অ্যাপার্টমেন্টটি দেখতে আসে। ও তখন নিজের অ্যাপার্টমেন্টের খুঁজে খুঁজে দোষ বের করতে থাকে। এখনো এই কাজ কমপ্লিট বাকি। ওর এরকম আচরণে ওয়ার্কার অনেকটাই অবাক হয়ে যায়। এই ছোটখাটো প্রবলেমে তোমার অ্যাপার্টমেন্টের কিছুই হবে না, তুমি চাইলেই থাকতে পারো। কিন্তু তে তো চাচ্ছিল আরো কিছুদিন ওদের সাথে একই বাসায় থাকতে। রাতে জিন যখন বাসায় ফিরতে নেয় ও তো বাস মিস করে ফেলে। আর এত রাত হয়ে গিয়েছে কোনো ক্যাবও বুক করতে পারছিল না। ও যখন বাসায় আসতে নেয় ওর তো প্রচন্ড ভয় হচ্ছিল, মনে হচ্ছিল কেউ ওকে স্টক করছে। ও তো প্রচন্ড ভয় পেয়েছিল। তখনই ওর সামনে তে চলে আসে। তেকে দেখে জিন অনেকটাই রিলিফ ফিল করে। তেও বুঝতে পারে ও যে প্রচন্ড ভয় পাচ্ছিল। তে একটু রেগে বলে, তুমি এত ভয় পাচ্ছিলে আমাকে কেন বলনি? আমি তোমাকে নিতে আসতাম। এখন আমাকে প্রমিস করো এরপর থেকে কোনো প্রবলেমে পড়লে তুমি আমাকে ডাকবে। জিনও তখন পিঙ্কি প্রমিস করে। এরপর তো তেওকে একটি স্প্রে গিফট করে, যদি কোনো বিপদ হয় তাহলে এটা স্প্রে করবে। জিন বুঝতেই পারছে না এটা কিভাবে ইউজ করতে হয়। তেওকে শেখাতে নেয়, কিন্তু এর ফলে তো নিজের চোখে ওই স্প্রে গিয়ে লাগে, যেটাতে বেচারার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওর চোখ খুব বাজেভাবে জ্বলছিল। ও তো উজুর থেকেও জোরে জোরে কান্না করতে থাকে। জিন তখন সাথে সাথে ওকে ওয়াশরুমে নিয়ে যায় আর ওর চোখে পানি দিতে থাকে। এরপর তো ও তেকে চোখ খুলে দেখতে বলে। তে যখন চোখ খুলে ওর এত কাছাকাছি জিনকে দেখে ও তো জিনের চোখের মধ্যেই হারিয়ে যায়। জিনও ওকে এত কাছাকাছি দেখে অনেকটাই অকওয়ার্ড ফিল করে। ও যখন চলে যেতে নেয় পা পিছলে তো ও পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই তে ওকে ধরে ফেলে। জিন সাথে সাথেই বাইরে চলে আসে। ওর হার্টবিট প্রচন্ড ফাস্ট হয়ে যায়। ও ভাবতে থাকে আমার সাথে এগুলো কি হচ্ছে। পরদিন জিন যখন কোম্পানিতে আসে তখন ও জানতে পারে ওদের প্রজেক্টের জন্য কিছু ভালো ফটোগ্রাফার লাগবে। ইয়ন ওদের মিটিং এ বলে সবার জন্য একটা গুড নিউজ রয়েছে, আমাদের প্রজেক্টে কাজ করবে কোরিয়ার খুব ভালো ফটোগ্রাফার। সে ফটোগ্রাফার আর কেউই না, অ্যামি ছিল। অ্যামির সাথে ওর অ্যাসিস্ট্যান্ট তেও আজকে ওদের সাথে মিটিং এ আসে। জিন তো তেকে দেখে অনেকটাই সারপ্রাইজড হয়ে যায়। আর ইয়নও তো তেকে দেখে চিনে ফেলে। আরে তুমি এখানে কি করছো? তেকে এখানে দেখে ওয়ার্কাররা ভাবতে থাকে ওকে এত চেনা চেনা কেন লাগছে। মিটিং শেষে তো ওরা আজকে একসাথে ডিনারের কথা বললে অ্যামি না করে দেয়, ওর কোনো গ্যাদারিং ভালো লাগে না। তখন ম্যানেজার মানে অ্যামির হাজব্যান্ড বলে, আমার তো গ্যাদারিং প্রচন্ড ভালো লাগে, যে আসতে চাইবে সে আসুক, আর না আসলে তোমরা কাউকে জোর করতে পারবো না। এরপর দেখি ওয়ার্কাররা ঘুরে ঘুরে তেকেই দেখছিল, কারণ তেকে ওদের খুব চেনাই মনে হচ্ছে। তখন তো সবাই ওই দিনের কথা মনে পড়ে, কিন্তু অবশেষে ওরা বুঝতে পারে তেই হলো ওই ছেলেটি ইন্টারভিউর দিন যে এখানে এসে হাঙ্গামা করেছিল, যেটাতে তে খুবই এম্বারেস ফিল করতে থাকে। এরপর ডিনারে এসে তো সবাই তে আর জিনকে ওদের রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তে তখন ক্লিয়ার করে ওই বেবি তো আমাদের না, আর আমরা দুজন কাপলও না, আমরা দুজন দূর সম্পর্কের রিলেটিভ। কিন্তু এমপ্লয়িরা তো ওদের এই কথা বিশ্বাস করছিল না, যেটাতে ইয়ন প্রচন্ড রেগে যায়। ওরা তো ক্লিয়ার করেছে ওরা রিলেশনে নেই, তোমরা ওদের বিরক্ত কেন করছো? এরপর তে ইয়ন আর জিন যখন একসাথে ছিল তখন আমরা বুঝতেই পারছি ইয়ন আর তে দুজন দুজনকে নিয়ে অনেকটাই জেলাস ছিল। ওরা দুজন চাচ্ছিল জিনকে ইমপ্রেস করতে, যার কারণে দুজনের মধ্যে কম্পিটিশন লেগে যায়। ওরা দুজন চাচ্ছিল একজন আরেকজনকে ছোট দেখাতে। ওরা দুজন তখন এক গেমও খেলে, যেখানে তে জিতে যায়। আর তে এত বেশি খুশি হয় যে ও জিনকে এসে জড়িয়ে ধরে, কিন্তু একটু পর যখন ও রিয়ালাইজ করে তখন তো ও প্রচন্ড অকওয়ার্ড ফিল করতে থাকে। আর সিচুয়েশনটা নর্মাল করার জন্য এক এক করে সবাইকে গিয়ে জড়িয়ে ধরে। ডিনার শেষে যখন সবাই ফিরতে নেয় ম্যানেজার তেকে ওর সাথে করে নিয়ে যায়, যেটা খুব প্রচন্ডই রেগে যায়। ও তখন নিজের চোখের সামনে দেখতে পায় ইয়ন জিনকে ওর বাসায় পৌঁছে দিচ্ছে। গাড়িতে ওঠার পর তো ম্যানেজার মানে মুজি তেকে লাভ লাইফ নিয়ে অ্যাডভাইস দিতে থাকে। তে বলে, তুমি আমাকে কিসের অ্যাডভাইস দিচ্ছ? তোমার নিজেরই তো লাভ লাইফের 12টা বেঁচে আছে, তোমার আর অ্যামি তো খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। যেটা শুনে মুজিন প্রচন্ড শকড হয়ে যায়। তুমি কিভাবে জানলে আমরা যে ম্যারিড? আমরা তো এ ব্যাপারে কাউকেই কিছু জানাইনি। তে বলে, আমি ছোটখাটো সব জিনিসই অবজার্ভ করি। অন্যদিকে ইয়নকে দেখি যে জিনকে একটি জায়গায় নিয়ে আসে, যেখানে ওরা দুজন খুব সুন্দর ফায়ার ওয়ার্কস এনজয় করে। ইয়ন বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম আমরা দুজন একসাথে এই ফায়ার ওয়ার্ক দেখবো। জিন বলে,
আসলে আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কারণ আমি জানতে পেরেছিলাম তুমি তোমার স্কলারশিপ ছেড়ে আমাকে দিয়েছিলে। কিন্তু যেটা আমার সেলফ রেসপেক্টে লেগেছিল, আমার মনে হচ্ছিল তুমি আমাকে নিচু নজরে দেখেছো। আমি তোমাকে কিভাবে বলবো আমি সেটা বুঝতে পারছিলাম না। এজন্যই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম ওই দিন আমি অ্যাব্রোডে স্টাডি করতে যাচ্ছি। এরপর তো ইয়ন জিনকে ওর বাসায় পৌঁছে দেয়। জিন তো ওখান থেকে চলে আসে, কিন্তু ইয়ন দূর থেকে ওকে দেখতে থাকে। জিনের কাছে তখন তের কল আসে, তুমি কি বাসায় পৌঁছে গিয়েছো? জিন বলে, হ্যাঁ আমি বাসার সামনে চলে এসেছি। ও তখন নোটিস করে বাসার দরজা খোলা। ও তখন তেকে বলে, তুমি কি বের হওয়ার সময় দরজা লক করোনি? তে বলে, আমার তো মনে আছে আমি দরজা লক করেই বের হয়েছিলাম। জিন তখন আস্তে আস্তে ভেতরে ঢুকে, আর তখন ও দেখতে পায় বাসার জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। আর তখনই ও একটা শ্যাডো দেখতে পায়, যেটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ও চিৎকার করতে থাকে। ওর এই সাউন্ড শুনে তে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ওর চিৎকার শুনে সাথে সাথে ইয়ন ওর কাছে ছুটে আসে, তুমি ঠিক আছো তো? আসলে এ বাসায় যে লোকটি এসেছে তার নাম ছিল সুনচিয়ল। লোকটি ওদেরকে সরি বলতে থাকে। তখন ইয়ন প্রচন্ড রেগে যায়, তোমার সাহস কি করে হয় না বলে এ বাসায় আসার? তুমি এখানে কেন এসেছো? যদি সত্যিটা না বলো তাহলে এখনই আমি তোমাকে পুলিশে অ্যারেস্ট করাবো। সুনচিয়ল বলে, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি চুরি করতে এখানে আসিনি। আমি তো বাইরেই তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তখন আমি দরজা খোলা দেখে ভেতরে ঢুকেছি। আচ্ছা, এটা কি উজিনের বাসা না? উজিনের নাম শুনে তো জিন অনেক বেশি শকড হয়ে যায়। তুমি ওকে কিভাবে চেনো? উজিন তো ওর দুলা ভাইয়ের নাম ছিল। তখন ও জানতে পারে এই লোকটি আসলে উজিন আর তের বাবা ছিল। অন্যদিকে তে তো বারবার জিনকে কল করছিল, কিন্তু ও কল না ধরাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও জলদি করে বাসায় আসে, আর জিনকে সুস্থ দেখে অনেকটাই রিলিফ ফিল করে। যখন ও জানতে পারে বাসায় এক লোক এসেছে, তখন তো ও অনেক বেশি রেগে যায়। তখন জিন বলে, আসলে এই লোকটি তোমার বাবা। ওর বাবা তোকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তে প্রচন্ড রেগে যায়। এরপর তো জিন বাবা ছেলেকে একসাথে রেখে ও বাইরে চলে যায়। এদিকে ইয়নের তো এখনো জিনের জন্য টেনশন হচ্ছিল, তুমি কি এখানে ঠিক আছো? তুমি কিভাবে এ বাসায় নিজেকে সেফ ফিল করবে? তখন জিন বলে, আমি তো একদমই ঠিক আছি, আর আমি তো একা থাকছি না, এখানে তেও আছে। এদিকে তের বাবা তো অনেক কান্নাকাটি করতে থাকে, কত বছর পর আমি তোমাকে দেখছি, আমার তো অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে, এত বছর আমি তোমার কাছে ছিলাম না। কিন্তু তে তো ওর বাবাকে এখানে দেখে একদমই খুশি হয় না। 20 বছরের বেশি সময় আমি তোমাকে ছাড়া নিজেই সার্ভাইভ করেছি। আমার ছোটবেলা এভাবেই কেটেছে, আমার টিনেজও কেটেছে, এখন আমার অ্যাডাল্ট লাইফও ভালোই কাটছে। এখন তো আমার কোনো ফ্যামিলির প্রয়োজন নেই। ওর বাবাকে বারবার সরি বলতে থাকে। তে চাচ্ছিল ওর বাবা বেশি কথা না বলে এখনই এখান থেকে চলে যাক, যাতে করে ওর বাবার জন্য জিনের কোনো সমস্যা না হয়। অন্যদিকে আমরা উজুকে দেখি, যে জিয়ং এর বাসায় ছিল। জিয়ং এর বাচ্চাদের সাথে উজুর এখন ভালোই বন্ডিং হয়ে যায়। এরপর তো জিন উজুকে নিয়ে বাসায় ফিরে আসে। ও তো তেকে দেখে বুঝতে পারে তে কিছু নিয়ে আপসেট, কিন্তু তে তো জিনকে নিয়েই টেনশন করছিল। হঠাৎ করে এভাবে এক লোককে দেখে নিশ্চয়ই ও ভয় পেয়ে আছে। তে তখন বারবার ওকে সরি বলতে থাকে। তে তখন লক্ষ্য করে জিন ওর হাতে ব্যথা পেয়েছে, আর জিজ্ঞেস করে, তোমার হাতে চোট কিভাবে লেগেছে? জিন নিজেও জানতো না ও কিভাবে ব্যথা পেয়েছে। এরপর তো তে ওর হাতে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর থেকে আর কখনোই তোমাকে আমি সমস্যায় পড়তে দেব না। তে যখন ওর রুমে ছিল, তখন ওর ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে। আসলে ওর বাবা খুব খারাপ এক লোক ছিল। ওর বাবা এক চোর ছিল, মানুষের থেকে ফ্রডগিরি করে টাকা নিত। একবার তো এ টাকা নিয়ে উধাও হয়ে যায়। এরপর তো তে আর উজিনের উপর সব সমস্যা এসে পড়ে। ওরা দুজন তখন অনেক ছোট ছিল। তে তো এসবের কিছুই বুঝতো না, কিন্তু অনেকটাই ওদের সাফার করতে হয়েছে শুধুমাত্র ওর খারাপ বাবার জন্য। কিন্তু এরপর তো তেকে উজিন অরফানেজে রেখে চলে যায়। তে অনেক কষ্ট করে ওই সময়গুলো পার করেছিল। ওর আপন মানুষ বলতে কেউই ওর পাশে ছিল না। পরের দিন তো তে আবার ওর বাবার সাথে দেখা করে। ওর বাবা তো ভেবেছিল তে ওর বাবাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তে বলে, আমি তোমার সাথে কিছুই ঠিক করতে চাই না, আর ওই বাসায় তুমি আর কখনোই যাবে না। আমি চাই না ওখানে গিয়ে তুমি অন্য কাউকে বিরক্ত করো। আমার তো মনে হয় না এরপর থেকে আমার আর তোমার দেখা করা উচিত, কারণ আমি তোমাকে নিজের বাবা মানি না, আর তোমারও এটাই ভালো হবে তুমি আমাকে এক স্ট্রেঞ্জারই ভাবো, কারণ সব সম্পর্কই ইমোশন দিয়ে তৈরি হয়, যেটা আমাদের মধ্যে নেই। ওর বাবা ওকে অনেকবার সরি বলে, কিন্তু তে ওর বাবাকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। অন্যদিকে বিএস ফুড কোম্পানির সিন দেখি। জিন তো এই কোম্পানিতে এখন টেম্পোরারি এমপ্লয়ি হিসেবে কাজ করত, যার কারণে কিছু স্টাফরা তো ওকে একটু ক্রিটিসাইজ করতো।
ওদের টিমের মধ্যে তো কিছু গ্রুপও ছিল যেখানে জিনকে ওরা অ্যাডও করে না, যেটা জানতে পেরে জিনের একটু খারাপ লাগে। এরপর তো ইয়ন ওদেরকে প্রজেক্টের কথা বলে আর জিনকে অনেক বেশি ধন্যবাদ জানায়, কারণ জিন এই প্রজেক্টে অনেক ভালো কাজ করেছে। আর বল 1 বছর ধরে ওরা যে কোম্পানির সাথে কোলাবোরেশন করার চেষ্টা চালাচ্ছে, ফাইনালি ওদের আশা পূরণ হতে চলেছে, যেটাতে সবাই অনেক বেশি খুশি হয়। পরের সিনেতে যখন উজুকে ডে কেয়ারে নিয়ে যাচ্ছিল, ও তো প্রচন্ড কান্না করছিল। তখন রুচিকার ওর মা বলে, উজুকে আমরা ডে কেয়ারে দিয়ে আসছি, তুমি তোমার কাজে চলে যাও। তেও তখন ওদের কাছে উজুকে দিয়ে দেয়। পরের সিনে জিন উজুকে ডে কেয়ার থেকে নিতে আসে। ও যখন ডে কেয়ার থেকে বের হয় তখনই সামনে ইয়নকে দেখতে পায়, যে ওদের জন্যই ওয়েট করছিল। ইয়ন তো জিনের খুব প্রশংসা করতে থাকে, তুমি সকালে কাজে চলে যাও আর অফিস শেষ করে তুমি উজুকে ডে কেয়ার থেকে নিতেও আসো, তুমি তো অনেক হার্ড ওয়ার্ক করছো। তখন জিন বলে, এটা তো আমার করতেই হবে আর আমি করতেও চাই, কারণ আমি বেশি বেশি উজুর সাথে টাইম স্পেন্ড করতে চাই। এরপর তো ইয়ন ওদেরকে বাসায় পৌঁছে দেয়। ইয়ন জিনকে বলে, আচ্ছা আমি কি কিছু সময়ের জন্য তোমার বাসায় যেতে পারি, যেটাতে জিনও রাজি হয়ে যায়। ইয়ন বাসায় আসার পর তো জিনের বাসার লকটি ঠিক করে দেয়। জিন বলে, তুমি কি লক ঠিক করতে এখানে এসেছো? ইয়ন বলে, তোমার কি মনে হয় আমি কি করতে আসবো? জিন একটু ঘাবড়ে বলে, আমি তো অন্য কিছু মিন করতে চাইনি। তখন ইয়ন বলে, আরে আরে তুমি এরকম রিয়াকশন কেন দিচ্ছ? লক ঠিক করার জন্য কিছু জিনিস লাগতো। ইয়ন জিজ্ঞেস করে, এগুলো কি তোমার বাসায় আছে? জিন বলে, হ্যাঁ ওয়েট আমি নিয়ে আসছি, কিন্তু ওগুলো উপরে থাকার কারণে ও নামাতেই পারছিল না। তখন ইয়ন এসে ওকে হেল্প করে, কিন্তু এতে করে ওরা দুজনে খুব কাছাকাছি চলে এসেছিল। তখনই ওখানে তে চলে আসে আর ওদের দুজনকে এভাবে দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। আর ও জিজ্ঞেস করে, ইয়ন এখানে কি করছে? জিন বলে, ও তো এ বাসার ল্যান্ডলর্ড, যার কারণে ও দরজার লক ঠিক করতে এসেছে। এরপর তো তে গিয়ে লকটি ঠিক করার চেষ্টা করে, ইয়নও ওকে সাহায্য করে। ও যে তো তেকেই দেখছিল। এরপর তে এর কাছে আসে। তে জিনকে বলে উজুকে ভেতরে নিয়ে যেতে। ওদেরকে একসাথে একদম পারফেক্ট ফ্যামিলি লাগছিল। দূর থেকে ইয়ন ওদেরকে এভাবে দেখে ওর একদমই ভালো লাগে না। পরের দিন ইয়ন যখন চলে যেতে নিয়েছিল, ও তেকে বলে, যদি জিনের কোনো সমস্যা হয় তাহলে প্লিজ তুমি আমাকে বলো। তে বলে, আশ্চর্য, আমি তোমাকে কেন বলবো? ইয়ন বলে, কারণ আমি ওর কেয়ার করতে চাই। তখন তে বলে, তুমি কেন ওর কেয়ার করবে? আর এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। ইয়ন বলে, কেন আমি কি ওর কেয়ার করতে পারি না? আমি তো ওর সেফটির নিশ্চয়তা দিতে পারি, তুমি কি সেটা পারবে? তোমার বাবা হঠাৎ করে এ বাসায় চলে এসেছিল, যাকে তোমরা কেউই চিনতে না। তোমার বাবা এভাবে কেন অন্যের বাসায় ঢুকে পড়লো? তোমার বাবাকে দেখে তো সাসপেক্ট মনে হচ্ছিল। আমি চাই না তোমাদের জন্য জিনের কোনো ক্ষতি হোক। এটা বলে ইয়ন ওখান থেকে চলে যায়। পরের সিনে তে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তখনও সিয়ং বলে, কিছুদিন তোর আমার সাথে কাজ করতে হবে। সিয়ং তো প্রচন্ড খুশি হয়ে যায়, আমি ফটোগ্রাফার অ্যামির সাথে কাজ করব? আমি এখনই আমার বাবা মাকে জানাচ্ছি। তে বলে, হ্যাঁ কিন্তু বেশিরভাগ সময় তোর আমার সাথেই থাকতে হবে। তখন জুন জিজ্ঞেস করে, তোকে দেখে এত ডিপ্রেসড কেন মনে হচ্ছে? এখন তো তোর কাছে সিকিউর জবও রয়েছে। তে তখন ওর বাবার কথা বলে। এক লোক হঠাৎ এসে আমাকে বলছে ও আমার বাবা, কিন্তু উনি যেভাবে বাসায় এসেছিলেন সেটা আমার একদমই ভালো লাগেনি। ওই লোকটি 20 বছরের বেশি সময় আগে টাকার জন্য আমাদের ছেড়ে চলে যায়। আমি চাই না ওনার সাথে কিছুই ঠিক করতে। আমি চাই না উনি জিন আর উজুকে কোনো বিরক্ত করুক। তখন জুন জিজ্ঞেস করে, আচ্ছা ওই বাসা থেকে তোর কেমন ফিল হয়? তে বলে, আমার তো একটা ফ্যামিলি ফিল হয়, আমি ওদেরকে ছেড়ে যেতে চাই না। পরের সিনে দেখি জিয়ং আর ওর নেইবার যখন ওদের ফার্নিচার গুলো সরা ছিল, তখন তে এর বাবা এসে ওদের সাহায্য করে। ওরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তখন লোকটি বলে, আমি তে এর বাবা। তখন ওরা বলে, তুমি বাইরে কি করছো? তোমার তো ভেতরে যাওয়া উচিত। তখন উনি বলে, না আমি ভেতরে যেতে পারবো না, কারণ তে আমার সাথে দেখা করতে চায় না। তখন ওরা একটু অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? তে তো খুব ভালো একটা ছেলে। তখন তের বাবা বলে, আসলে ওর কোনো দোষ নেই, দোষ তো আমারই, আমি ভালো এক বাবা হতে পারিনি। কিছুক্ষণ পর জিন উজুকে নিয়ে যখন বাসা আসে, তখন ওখানে তের বাবাকে দেখতে পায়। তের বাবা তো ওকে সরি বলে, ওই দিন ওভাবে তোমাদের বাসায় যাওয়াটা আমার একদমই ঠিক হয়নি, তুমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলে। জিন বলে, আপনি ক্যাজুয়ালি আমার সাথে কথা বলতে পারেন। তখন উনি জিজ্ঞেস করে, আচ্ছা ওর নাম কি? আমি কি ওকে আদর করতে পারি? জিন বলে, হ্যাঁ অবশ্যই, ওর নাম উজু। তখন তের বাবা বলে, ওকে তো দেখতে পুরো উজিনের মতোই। তখন উনি বলে, তে আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, কিন্তু আমি ওদেরকে আমার লাইফে ফিরে পেতে চাই। আমি জানি অতীতে আমি অনেক খারাপ কিছু করেছি, আমি তো এগুলো সব ছেড়ে দিয়েছি। আমি এখন ভালো এক বাবা হতে চাই। অতীতে আমি যে ভুলগুলো করেছি এগুলো শোধরাতে চাই। তখন জিন বলে, হঠাৎ করে তো সবকিছু ঠিক হয় না, এর জন্য তের একটু সময়ের প্রয়োজন। পরের সিনে জিন যখন বাসায় আসে, তে বলে, আজকে তোমাদের এতক্ষণ কেন লাগলো? তখন জিন বলে, বাইরে তোমার বাবার সাথে আমাদের দেখা হয়েছিল। তে তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। কি বলেছে? তোমার কাছ থেকে কি কোনো টাকা চেয়েছে? জিন বলে, না না এরকম কিছু না।
তখন তে বলে তোমার তো ওনার সাথে কোনো কথা বলারই দরকার নেই। জিন বলে যাই হোক না কেন উনি তোমার বাবা। তখন তে বলে কিরকম বাবা, যে ছোটবেলা আমাদের ফেলে রেখে চলে গিয়েছে? আমার বাবার উজিন সেমই, দুজনেই আমাকে ছেড়ে দিয়েছে। তখন জিন বলে নিশ্চয়ই উজিনের কোনো কারণ ছিল। তখন তে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার বাবারও হয়তো কোনো কারণ ছিল আমাদের ছেড়ে দেওয়ার। আসলে আমি ওনাদের দুজনের জন্যই অপেক্ষা করেছিলাম, কিন্তু কেউই আমার কাছে ফিরে আসেনি, কেউই আমাকে নিতে আসেনি। জিন বলে তুমি আমার কথা ভুল বুঝছো। তে তখন কিছু না বলেই ওর রুমে চলে আসে। পরের সিনে দেখি ইয়ন তো ওর টিমকে জানায় ওদের যে কোম্পানির সাথে কোলাব করার কথা ছিল ওদের মতো সেম আরেকটা প্রপোজাল অন্য কোম্পানিও ওই কোম্পানিকে দিয়েছে, সেটাতে সবাই অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এখন তো ওদের কোলাব করার চান্স খুবই কম। সবাই তখন এটা নিয়েই বলাবলি করতে থাকে কে ওদের এই প্রপোজাল লিক করেছে। জিন যখন ওয়াশরুমে ছিল তখনও বাইরে থেকে শুনতে পায় কিছু এমপ্লয়িরা তো এই ব্যাপারেই কথা বলছে। ওরা তো জিনকে দোষারোপ করতে থাকে জিন এখানে টেম্পোরারি এমপ্লয়ি, ও তো কিছুদিন পরই হয়তো চলে যাবে, যার কারণে ও প্রপোজাল লিক করেছে। আর এমনিতেও ইয়নও তো ওরই সাইড নেয়, ওকে কিছুই বলে না। জিন তখন ওখানে আসে, তোমাদের কাছে কি প্রমাণ রয়েছে যে তোমরা আমাকে দোষারোপ করছো? কিন্তু ওরা তো জিনের কোনো কথাই বিশ্বাস করে না। এরপর তো জিন ওদের গ্রুপের মেসেজও দেখতে পায়, ওরা যে জিনকে নিয়ে বাজে বাজে কথা বলছিল, যেগুলো দেখে ও অনেক বেশি কষ্ট পায়। এরপর ইয়নকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? জিন বলে হ্যাঁ। ও তো ইয়নকে এ ব্যাপারে কিছুই বলে না। তখন ইয়ন বলে আমি সবই জানতে পেরেছি, আমি ভালো করেই জানি তুমি কিরকম, তুমি কি করতে পারো, আর আমি চাই তুমি সবসময় আমার সাথে অনেস্টি থাকো, কারণ তোমার খারাপ সময় আমি তোমার পাশে থাকতে চাই। পরের সিনে দেখি তে তো বিএস ফুড কোম্পানিতে আসে ওদের এক মিটিং এর জন্য। মিটিং শেষ করে ও জিনের জন্য ওয়েট করতে থাকে। তখন তো ও কিছু এমপ্লয়ির কথা শুনতে পায় যারা জিনকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। তখনই ওখানে জিন আসতে নেয়। তে তখন ওকে ওখান থেকে নিয়ে আসে যাতে করে ও এই কথাগুলো না শুনতে পায়। জিন তেকে বলে আমার তো আরো একটা মিটিং রয়েছে। তে বলে প্রবলেম নেই, আমি তোমার জন্য বাইরে ওয়েট করব। তখন ইয়ন এসে জিনকে মিটিং এ নিয়ে যায়। এরপর ওরা যখন মিটিং এ আসে এখানে তো বিএস ফুড কোম্পানির সিনিয়র কিছু এমপ্লয়িরাও ছিল। সবাই তখন ইয়নের এই প্রজেক্টের প্রশংসা করে। ইয়ন তখন জিনের কথা বলে ও এই প্রজেক্টটি একাই সামলিয়েছে। তখন তো বস বলে পুরনো কোনো এমপ্লয়িকে দেওয়ার জন্য, পুরনো এমপ্লয়ির এক্সপিরিয়েন্স বেশি। তখন ইয়ন বলে কিন্তু এই প্রজেক্টে সবচেয়ে বেশি কাজ তো জিনই করেছে, কিন্তু বস তো আরেকজন এমপ্লয়িকে সিলেক্ট করে। ইয়ন তখন দুজনের কাজগুলোই চেক করতে বলে, যারটা ভালো লাগবে তাকেই প্রপোজাল রেডি করার কাজ দেওয়া হবে। জিন তো এখন এক কম্পিটিশনের মধ্যে পড়ে গিয়েছে, যার জন্য ওর আরো বেশি কাজ করতে হবে। বেশ কিছুদিন ধরেই জিন ওভার টাইম করছে। আজকে ও বাসায় ফিরতে নেয়। তখন ইয়ন বলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই। অন্যদিকে তে আর উজু তো জিনের জন্যই ওয়েট করছিল। আজকে তো অনেক বেশি লেট হয়ে গিয়েছে, এখনো কেন ও বাসায় আসছে না। এদিকে জিন ইয়নকে বলে আমি চাই না তুমি আমাকে এই প্রজেক্টে হেল্প করো, আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তে আর উজু বাইরে এসে জিনের জন্য ওয়েট করতে থাকে। তখন তে ইয়নের সাথে ওকে দেখে একটু জেলাস হয়ে যায়। তে বলে তোমাকে কতবার কল করেছি, তুমি তো কলও ধরোনি। জিন তখন ইয়নকে বাই বলে চলে যেতে নেয়। তখন তে ইয়নকে বলে ওকে বাসা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। ইয়ন বলে এতে ধন্যবাদ বলার কি আছে। ওরা যখন চলে যেতে নেয় তখন ইয়ন বলে এই প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেলে আমরা আবারও একসাথে হ্যাং আউটে যাব। যেটা শুনে তে তো অনেক বেশি খারাপ লাগে। বাসা আসার পর ও জিনকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি ইয়নকে পছন্দ করো? জিন একটু অবাক হয়ে বলে তুমি হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করছো? তখন তে বলে তুমি ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি, আমি শুধুমাত্র এটাই জানতে চাচ্ছি তুমি ইয়নকে নিয়ে কিরকমটা ফিল করো। জিন বুঝতে পারছিল না ও কি বলবে। উজু তখন প্রচন্ড কান্না করতে থাকে। জিন উজুর কাছে চলে যায়। পরের সিনে আমরা দেখি তের বাবা তো এখানে নেইবরদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করে ফেলে আর নিজের স্টোরি সবাইকে শোনায়। ও তো ছোটখাটো মানুষের সাহায্য করতো। তখনই তে ওখান দিয়ে যেতে নেয়, ওর বাবা ওকে ডাকে কিন্তু তে ওর বাবাকে দেখে ইগনোর করে চলে যায়। অন্যদিকে জিন তো এই প্রজেক্টে খুব হার্ড ওয়ার্ক করছে, ও দিন রাত এটা নিয়েই পরিশ্রম করছে। আজকে তো কাজ করতে করতে ও ডেস্কে ঘুমিয়ে পড়ে। তখন ইয়ন নিজের জ্যাকেটটি ওকে পরিয়ে দেয় আর ও দেখতে পায় জিন তো কাজ করার সময় অনেক ক্যান্ডি খায়, যেগুলো শেষ হয়ে গিয়েছে। ও তখন জিনের জন্য ক্যান্ডি রেখে যায়। তখনই জিনের ঘুম ভেঙে যায়। ইয়ন জিজ্ঞেস করে এত রাত হয়ে গেল তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন? জিন বলে আসলে আমার কিছু কাজ বাকি ছিল, আর তুমি কেন এখনো বাসায় যাওনি? ইয়ন বলে আমারও কিছু কাজ ছিল, কিন্তু আমরা দেখি ইয়ন তো জিনের জন্যই বসেছিল। পরদিন যখন ওর ঘুম ভাঙে তে বলে আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। ওকে তো স্ট্রেস দেখে জিজ্ঞেস করে তোমার কি কিছু হয়েছে? তখন জিন কোম্পানির কথা বলে কিছু এমপ্লয়ি তো ওর উপর মিথ্যে এলিগেশন দিচ্ছে, যেটা শুনে তে প্রচন্ড রেগে যায়। তুমি স্টেপ কেন নিচ্ছ না? তোমার তো কমপ্লেইন করা উচিত। ও তো অনেক বেশি হাইপার হয়ে যায়। জিন তখন হাসতে থাকে আমি জানতাম তুমি এরকমই রিয়াকশন দেবে।
তে তখন ওকে আইডিয়া দেয়, তুমি ডাটা কালেক্টের বদলে যদি কিছু ফরেনার থেকে তোমার কাজের রিভিউ নাও তাহলে তোমার আরো বেশি উপকার হবে। আমি তো এই উইকেন্ডে একটা প্লেসে ফটোশুট করতে যাব যেখানে অনেক ফরেনাররা আসবে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। উইকেন্ডে তো ডে কেয়ার বন্ধ থাকে, ওরা উজুকে কোথায় রেখে যাবে? ফ্যামিলি ফ্রেন্ডস সবাই ব্যস্ত। জিন তখন তেকে বলে উজুকে ওর গ্র্যান্ডপার কাছে রেখে যেতে, কিন্তু তে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তে তো কোনোভাবেই ওর বাবাকে এ বাসায় দেখতে চায় না। জিন বারবার বলতে থাকে, যার কারণে তেও রাজি হয়ে যায়। পরের সিনে ওরা দুজন তো ওই প্লেসে আসে। তে ওর ফটোশুট কমপ্লিট করে, এরপর তো জিন ওর প্রপোজাল দেখায় আর ওদের থেকে ওদের বিএস ফুড কোম্পানির রিভিউও নেয়। সাকসেসফুল ভাবেই দুজনের কাজ কমপ্লিট হয়। এরপর ওরা যখন ফিরতে নেয় তখন তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। দুজনই তখন ছুটে একটা শেল্টারে আশ্রয় নেয়। তের তো সবসময় বৃষ্টিতে মন খারাপ থাকতো, কিন্তু আজকে বৃষ্টিতে ও অনেক বেশি খুশি ছিল, কারণ ওর সাথে তো জিন ছিল। আজকে দুজন একসাথে অনেক গল্প করে। তে বলে, তুমি একটা জিনিস মনে রাখবে, যদি কখনো কোনো সমস্যায় পড়ো সবার আগে আমাকে বলবে। তখন জিনও বলে, তুমিও মনে রাখবে, যদি তোমার কোনো খারাপ সময় আসে সব সময় আমি তোমার পাশে থাকবো, আমরা দুজন দুজনের সাথেই থাকবো। দুজনেই তখন পিঙ্কি প্রমিস করে। ফাইনালি জিনের প্রেজেন্টেশনের দিন চলে আসে। জিন তো ওর প্রেজেন্টেশন সবার সামনে শো করে, যেটা দেখে সবাই ওর উপর খুবই ইমপ্রেস হয়ে যায়, কারণ এটা খুবই ইউনিক আইডিয়া ছিল আর এই কাজের জন্য ওকেই সিলেক্ট করা হয়। এদিকে তে যখন জিনের থেকে জানতে পারে ওকে সিলেক্ট করা হয়েছে তখন তো ও নিজেও অনেক বেশি খুশি হয়। তে তো চাচ্ছিল জিনকে সারপ্রাইজ দিতে, ওর সেলিব্রেট করার জন্য ও জিনের জন্য কেক নিতে আসে। এদিকে জিন যখন ফিরতে নেয় হঠাৎ করে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই ইয়ন ওখানে ছাতা নিয়ে আসে। হঠাৎ করে ও এখানে ইয়নকে দেখে একটু অবাকই হয়। তুমি এখানে কি করছো? ইয়ন বলে, আমি তো তোমাকে বলেছিলাম আমি সব সময় তোমার পাশে থাকবো, কারণ আমি তোমাকে পছন্দ করি। জিন তো প্রচন্ড শখ ছিল। হঠাৎ করে তুমি কেন বলছো? ইয়ন বলে, আমি তো হঠাৎ করে বলছি না, আমার 8 বছরের বেশি সময় লেগেছে আমার ফিলিংস এর কথা কনফেস করতে। আমি দূর থেকে তোমাকে দেখতে চাই না, আমি নিজের লাইফে তোমাকে চাই। অন্যদিকে উজু আর তে তো জিনের জন্যই ওয়েট করছিল, ওরা একসাথে সেলিব্রেট করবে বলে। তে তো জিনকে কল করে জিজ্ঞেস করে, তুমি কখন আসবে? জিন বলে, আজকে আমার আসতে লেট হবে, আজকে ওরা একটা ডিনার পার্টিতে যাবে, যেটাতে তের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তে ভাবতে থাকে, লাস্ট টাইম তো ইয়নকে বলেছিল এই প্রজেক্ট শেষে ওরা একসাথে হ্যাং আউটে যাবে, হয়তো ওই ইয়নের সাথেই ডিনারে যাবে। এদিকে আমরা জিনকে দেখি যে আসলে ইয়নের সাথে ডিনারে আসে। ইয়ন বলে, আমি চাই না তুমি তাড়াহুড়োর মধ্যে কোনো অ্যান্সার দাও, আমি তো নিজের ফিলিংসটাই এক্সপ্রেস করেছি, কিন্তু আমি চাই তুমি কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে চান্স দাও। তুমি আমাকে একটা সুযোগ দিতে পারবে? আমি চাই তুমি আমার সাথে 3 বার ডেটে যাও, তুমি আমাকে জানার চেষ্টা করো আমি কিরকম। আমি চাই শুধুমাত্র তোমার মনে নিজের জন্য ভালো করে জায়গা বানাতে। আমি তোমাকে প্রমাণ করতে চাই আমি তোমাকে কত বেশি ভালোবাসি। প্লিজ তুমি আমাকে এই সুযোগটা দিয়ে দেখো। জিনও তখন ওর সাথে 3 বার ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তো ইয়নোকে ওর বাসায় পৌঁছে দেয়। জিন যখন বাসা আসে তখনও দেখতে পায় অলরেডি তে আর উজু ঘুমিয়ে পড়েছে। যেতে ও রুমে কাউকে জায়গায় দেয় না, ও তো উজুকে নিজের বিছানায় নিয়ে ঘুমোচ্ছে, যেটা দেখে জিন অনেক বেশি খুশি হয়। ও বুঝতে পারে তে উজুকে কত বেশি ভালোবাসে। পরের দিন ইয়ন যখন অফিসে আসে ওর তো নিজের কাজে মনই বসছিল না, ওর মন তো জিনের দিকেই ছিল। ইয়ন তো ফার্স্ট টাইম কাউকে প্রপোজ করেছে, ওর তো কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। ও তখন ওর এক ওয়ার্কারের সাথে এ ব্যাপারে কথা বলে, কিন্তু নিজের নাম নেয় না। আমার এক ফ্রেন্ড তো ওর পুরনো ক্রাশকে প্রপোজ করেছে, কিন্তু মেয়েটি খুবই আনকমফোর্টেবল ফিল করছে। এর মানে কি মেয়েটি ওকে পছন্দ করে না? তখন ওয়ার্কার বলে, এমন জানা হয়তো মেয়েটি খুবই নার্ভাস। ইয়ন জিজ্ঞেস করে, এটা কি ভালো সাইন নাকি খারাপ? ওয়ার্কার এমন ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার দেয়, এর মানে ইয়ন বুঝতেই পারে না। অন্যদিকে জিন সেয়নের সাথে এগুলো শেয়ার করে। তখন সেয়ন বলে, তোকে 2টা হ্যান্ডসাম ছেলে প্রপোজ করেছে, তোর উচিত ভেবে চিন্তে ডিসিশন নেওয়া। জিন খুবই নার্ভাস ছিল, ও বুঝতে পারছে না ও কাকে পছন্দ করে, ও নিজের ফিলিংস গুলোও বুঝতে পারছে না, কিন্তু ও এটা ভালো করে বুঝতে পারছে তের সাথে ও খুব কমফোর্টেবল ফিল করে। মনে হয় একদম খুব কাছের কেউ, নিজের ফ্যামিলির মতো, কারণ ভালো খারাপ সময়ে তে আর ও একসাথেই ছিল। অন্যদিকে ইয়ন খুবই পারফেক্ট ছিল, ওর সামনে বরাবরের মতোই ও নার্ভাস হয়ে যায়। হয়তো ও এতটা পারফেক্ট যার কারণে আমি নিজেকে ওর সামনে লো ফিল করি। পরের সিনে জিন যখন বাসায় আসে ও ফ্রিজে কেক দেখে একটু অবাক হয়, কেক কিসের জন্য? তখন তে বলে, আমি আর উজু তো কালকে তোমার সাথে সেলিব্রেট করবো ভেবেছিলাম, কিন্তু তুমি তো অনেক লেট করে এসেছিলে। তখন জিন বলে, তুমি আমাকে আগে কেন বলনি? জিন তো কেক দেখে অনেক বেশি খুশি ছিল। তে তো ওর সামনে ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছিল। জিন বলে, আমিও কি তোমার থেকে খেতে পারি? ওরা দুজন এত বেশি ক্লোজ হয়ে গিয়েছে যে ওরা একই পাত্রে খাওয়া দাওয়া করছে।
পরের সিনে তে যখন ওর কাজে ছিল 5টা বাজার সাথে সাথে ও উজুকে নিতে আসে, তখন ও দেখতে পায় জিয়ং তো ডে কেয়ার থেকে উজুকে নিয়ে এসেছে। আর এখানে ওর বাবাকে দেখতে পায়। উজু তো ওর বাবার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর তো তে উজুকে ওর বাসায় নিয়ে আসে। তে উজুকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার গ্র্যান্ডপাকে পছন্দ করো? তুমি কি ওর সাথে আরো বেশি সময় কাটাতে চাও? উজু বলে হ্যাঁ। তখনই ওর ডোরবেল বাজে। অন্যদিকে জিন যখন বাসা আসতে নেয়, তে কল করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? জিন বলে, এই তো বাসায় আসছি। তে বলে, তাড়াতাড়ি আসো, একজন তোমার জন্য ওয়েট করছে। এরপর জিন যখন বাসা আসে তখন ও দেখতে পায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এক এমপ্লয়ি এসেছে। ওদের ফ্যামিলির সদস্য মারা গিয়েছে, যার কারণে ওরা ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা পাবে। ওদেরকে তখন ফর্ম ফিল আপ করতে বলে। জিন তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। জিন বলে, আমি একটু বাইরে থেকে আসি। জিন তো ওর বোনের ছবি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন ওখানে তে আসে, ওকে টিস্যু দেয়। জিন বলে, উজুকে কোথায় রেখে এসেছো? তে বলে, দুশিকের কাছে। তখন জিন বলে, আমি আমার বোনকে বলেছিলাম আমি স্ট্রং হয়ে থাকবো, কিন্তু আমি স্ট্রং হতে পারছি না। তখন তে বলে, আমরা কেউই স্ট্রং হতে পারি না, আমরা শুধুমাত্র শো করি আমরা স্ট্রং, কিন্তু ভেতর থেকে আমরা সবাই দুর্বল। তখন জিন বলে, আমার বোনের মৃত্যুর বদলে আমাকে টাকা দেওয়া হচ্ছে, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। তে তখন ওকে কনসোল করার চেষ্টা করে। পরের সিনে জিন যখন অফিসে ছিল তখন ইয়ন বলে, আজকে ওরা হ্যাং আউটে যাবে। এরপর জিন জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? ইয়ন বলে, সেটা গেলেই তুমি দেখতে পাবে। এরপর তো ও জিনকে খুব সুন্দর একটা প্লেসে নিয়ে আসে, যে প্লেসটি অনেক বেশি সুন্দর ছিল। ইয়ন বলে, আমি ভালো করেই জানতাম এই জায়গাটি তোমার অনেক বেশি ভালো লাগবে। এরপর ওরা কিছু অ্যাক্টিভিটিসও করে। ইয়ন তো জিনের জন্য অনেক ধরনের খাবার প্রিপেয়ার করে, যেটাতে জিন প্রচন্ড খুশি হয়ে যায়। তুমি এত কিছু কিভাবে প্রিপেয়ার করলে? ইয়ন বলে, আমি তোমাকে পছন্দ করি, এই জন্য আমি চাই তোমাকে আরো ভালোভাবে ট্রিট করতে। তখন জিন বলে, আচ্ছা আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, তুমি বিএস ফুড কোম্পানিতে কেন এসেছো? তুমি চাইলেই তো আরো ভালো কোম্পানিতে জয়েন হতে পারতে। তখন ইয়ন বলে, ফুড আমাদের ইমোশন, এর জন্যই আমি এখানে জয়েন হয়েছি। জিন ওর খাবারের খুব প্রশংসা করতে থাকে। তখন ইয়ন বলে, এরপর থেকে যতবারই আমি এই ডিশগুলো বানাবো ততবারই আমাদের এই ডেটের কথা মনে পড়বে। পরদিন জিন যখন অফিসে আসে তখন সেয়ন বলে, আমি জানতে পারলাম কিছু টেম্পোরারি এমপ্লয়িকে পার্মানেন্ট এমপ্লয়ি বানানো হবে। এখানে তো তোমার পয়েন্ট সবচেয়ে বেশি, তার মানে নিশ্চয়ই তোমাকেও পার্মানেন্ট এমপ্লয়ি বানানো হবে। যেটা শুনে জিনও প্রচন্ড খুশি হয়ে যায়। আজকে তো তেও এখানে আসে ওদের ফটোগ্রাফি দেখানোর জন্য, যেখানে ও শুনতে পায় সেয়ন বারবার জিনকে ড্রিঙ্ক করার কথা বলছে, কিন্তু জিন কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ উজুর সামনে ও আবারও ড্রাঙ্ক অবস্থায় যেতে চায় না। তখন তে বলে, তুমি ওর সাথে যেতে কেন রাজি হচ্ছ না? চলো আমিও তোমাদের সাথে জয়েন হব। এরপর ওরা একসাথে ডিনার করতে আসে, ওরা একসাথে ড্রিঙ্কও করে। এখানে সিয়ংও ছিল। তখন সিয়ন বলে, জিন খুব কমই ড্রিঙ্ক করে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমি তো ওকে কখনো কান্না করতেও দেখিনি। তখন তে ভাবতে থাকে, আমি তো ওকে অনেকবারই কান্না করতে দেখেছি, তার মানে আমি কি ওর বেস্ট ফ্রেন্ড থেকেও বেশি ক্লোজ? এখানে সেয়ন তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর ও খুবই উল্টাপাল্টা কথা বলতে থাকে। জিনকে বলে, তুই এই হ্যান্ডসাম ছেলের সাথে একই বাসা থাকছিস, একসাথে তো তোরা নিশ্চয়ই ঘুমাস। এরপর ওরা যখন ফিরতে নেয় তখন তো বাসা থেকে কল আসে, হঠাৎ করে উজু প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। ওরা তো প্রচন্ড ভয় পেয়ে জলদি করে বাসা আসে। তখন ওরা জানতে পারে উজুর অ্যালার্জি র্যাশেস হয়েছে। ওর গ্র্যান্ডপা ওকে সাথে সাথে দেখে ফেলায় তেমন বড় কোনো প্রবলেম হয়নি। স্ট্রবেরিতে তো উজিনেরও অ্যালার্জি ছিল, এখন উজুরও স্ট্রবেরিতে অ্যালার্জি। উজুর গ্র্যান্ডপা তো তাড়াতাড়ি ওকে গোসল করিয়ে দেয় আর ওকে মেডিসিনও লাগিয়ে দেয়, যার কারণে উজুর তেমন বড় কোনো প্রবলেম হয় না। তে আর জিন যখন বাসা আসে তখন ওরা উজুকে পুরোপুরি সুস্থ দেখতে পায়, যেটাতে ওরা দুজনই স্বস্তি পায়। এরপর তো তের বাবা উজুকে ঘুম পাড়িয়ে ওখান থেকে চলে যায়। তেয়ং তখন দেখতে পায় ওর বাবা তো ওয়ালেটটি ফেলে রেখে গিয়েছে, আর ওয়ালেটের মধ্যে তো ওদের একসাথে ছবি দেখতে পায়, যেটা দেখে ও প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো ছুটে ওর বাবার কাছে আসে আর ওয়ালেট ফেরত দেয় আর জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? তে তখন ওনাকে ধন্যবাদ জানায় আজকে উজুর সাহায্য করার জন্য। তখন ওর বাবা বলে, আমি তো ওর ফ্যামিলি, আমি ওর দাদা, আমাকে কেন ধন্যবাদ বলছো? আমি আমার দায়িত্বের থেকেই এগুলো করছি। যেগুলো শুনে তে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। রাতে তের তো একদমই ঘুম আসছিল না। তখন ওখানে জিন আসে ওর জন্য কফি নিয়ে আর বলে, আমারও তো আজকে ঘুম আসছে না। এরপর ওরা দুজন অনেকক্ষণ ধরেই গল্প করতে থাকে। পরের দিন তো ওরা উজুকে ডক্টরের চেকআপের জন্য নিয়ে যায়। তখন ওরা জানতে পারে উজুর শুধুমাত্র স্ট্রবেরিতেই অ্যালার্জি, বাকি আর কোনো কিছুতেই অ্যালার্জি নেই। এরপর ও যখন বাসায় ফিরতে নেয় তখন উজুর গ্র্যান্ডপার সাথে দেখা হয়, আর উজুও ওর গ্র্যান্ডপাকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। তখন তের বাবা বলে, আচ্ছা তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমার সাথে তের আরেকবার দেখা করার ব্যবস্থা করে দিতে? আমি আমার ছেলেকে প্রমাণ করতে চাই আমি আগের মত একদমই নেই, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি।
জিন বুঝতে পারছিল না ও কিভাবে তের সাথে ওর বাবার ব্যাপারে কথা বলবে। এরপর ও কথায় কথায় থেকে বলে ওই দিন উজুর গ্র্যান্ডপা না থাকলে অনেক বড় সমস্যা হয়ে যেত, হয়তো উজুর কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে পড়তো। আমি তো চাই ওনাকে ধন্যবাদ জানাতে। আচ্ছা, আমি কি ওনাকে ডিনারে ইনভাইট করতে পারি? আচ্ছা, তোমার যদি ভালো না লাগে তাহলে আমি বাইরে ইনভাইট করব। জিন ভালো করেই জানতো তে বাইরে ডিনারের কথা বলবে না। তে তখন রাজি হয়ে যায় ওর বাবাকে বাসায় ইনভাইট করতে। রাতে তো তেয়ের বাবা আসে। জিন ওনার জন্য অনেকগুলো খাবার প্রিপেয়ার করে। আর এখানে তে তো বুঝতে পারছে উজুর সাথে ওর গ্র্যান্ডপার বন্ডিং কতটা স্ট্রং হয়ে গিয়েছে। জিন তখন উজুকে ঘুমানোর বাহানা দিয়ে ওখান থেকে নিয়ে যায় বাবা ছেলেকে একা রেখে, যাতে করে ওরা কথা বলতে পারে। তখন তে বলে আমি অনেক ভেবেছি, আমি নিজেকে অনেক কোশ্চেন করেছি, আমাকে কেন সবাই অ্যাবান্ডন করেছে, সবাই আমাকে ফেলে কেন চলে গিয়েছে, এটা কি তুমি আমাকে বলতে পারবে? তখন ওর বাবা বলে আমার কাছে তো ঋণের বোঝা ছিল, আমি অনেক লোন নিয়েছিলাম, যে বোঝাগুলো তোমাদের সাথে থাকলে তোমাদের উপরই পড়তো। আমি চাইনি আমার জন্য তোমার লাইফে কোনো প্রবলেম হোক, কিন্তু এখন তো আমার অপরাধের শাস্তি আমি ভোগ করে এসেছি। আর আমি যাদের থেকে টাকা নিয়েছি তাদের টাকাও ফিরিয়ে দিয়েছি। এজন্যই আমি তোমার সাথে এখন দেখা করতে এসেছি, যাতে করে আমি তোমাকে সরি বলতে পারি। আমি জানি আমাকে ক্ষমা করাটা খুবই টাফ, কিন্তু আমি চাই আমাকে একটা বার তুমি সুযোগ দাও। আমি চাই না তোমার কাজে তুমি উজুকে তোমার প্রতিবেশীদের কাছে রেখে যাও, আমি চাই তুমি উজুকে আমার কাছে রেখে যাও। আমি চাই তুমি কোনো বিপদে সবার আগে তোমার বাবাকে ডাকো। তখন তে বলে কিন্তু এগুলো জানার রাইট তো আমার ছিল, তাই না? তখন ওর বাবা বলে আমি তো উজিনের কাছে গিয়েছিলাম, উজিন তোমার ইনফরমেশন আমাকে দেয়নি, ও আমাকে বলেনি ও তোমাকে কোথায় নিয়ে গিয়েছে। আমি তোমার কথা ওকে জিজ্ঞেস করেছিলাম, হয়তো তোমার খরচ চালানোর ক্ষমতা ওর ছিল না, এই জন্য ও তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আর প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। তে বলে আপনি বারবার কেন সরি বলছেন? আর আমার তো মনে হয় উজু আপনাকে অনেক পছন্দ করে। এরপর তো তে ওদের দরজার পিন কোডও বলে দেয়, তুমি চাইলে যখনই ইচ্ছা তখনই এখানে আসতে পারো। আমি চাই তুমিও উজুর খেয়াল রাখতে আমাদের সাহায্য করো। তখন ওদের এই কথাগুলো জিনও শুনতে পায়, কিন্তু জিন ভাবতে থাকে উজিন তো এরকমটা ছিল না। তখন তো উজিনের কিছু কথা মনে পড়ে। উজিন কখনোই ওর ভাইকে এইভাবে অ্যাবান্ডন করার মতো ছেলে ছিল না, নিশ্চয়ই ওর হয়তো কোনো কারণ ছিল। পরদিন তো দোষী পুলিশকে ওদের এরিয়াতে দেখে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা কি চোর অ্যারেস্ট করেছো? পুলিশ তখন বলে আসলে এখন আমাদের সাসপেক্ট লিস্টে সঞ্জিওল রয়েছে, আমরা ওর সাথে এ ব্যাপারে কথা বলেছিলাম, কারণ লাস্টবার যে বাসায় চুরি হয়েছিল ওরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, কিন্তু ও কোনোভাবেই এই কথা স্বীকার করছে না। আর এমনি তো ওই বাসায় কিছু চুরিও হয়নি। তখন দুশিকের মনে পড়ে সঞ্জিওল তো ওদেরকে বলেছিল সঞ্জিওল চোরকে দেখেছে আর চোরের ব্যাপারে পুলিশকে জানিয়েছিল। এরপর তো চোরকে পুলিশ অ্যারেস্ট করেছে। দুশিক তখন ভাবতে থাকে তার মানে ও আমাকে মিথ্যে বলেছে। পরের সিনে জিনের কাছে ইন্স্যুরেন্স থেকে আবারও কল আসে। ও যখন ওখানে যায় ওকে কিছু ডকুমেন্ট জমা দিতে বলে, আর জিনকে বলে তোমার গার্ডিয়ান এসেছিল এই ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে। জিন বলে আমার গার্ডিয়ান আবার কে? তখন উনি বলে লোকটি মধ্যবয়স্ক ছিল। তখন জিন ভাবতে থাকে আমার গার্ডিয়ান হয়ে কে আসবে? ও তখন তেয়ের বাবার কথা মনে পড়ে। এরপর নিজেই ভাবে না না, এটা আমি কি ভাবছি। রাতে জিন যখন বাসা আসে তখন ওখানে তেয়ের বাবা উজুকে নিয়ে আসে। তেয়ের বাবা তো একটা রুমের দিকে তাকিয়ে থাকে। তখন জিন বলে এই রুমটি লক করা, আমরা কেউই এই রুম ইউজ করি না। জিন তো চাচ্ছিল ইন্স্যুরেন্সের কথা ওনাকে জিজ্ঞেস করতে, কিন্তু তখনই ওখানে তে চলে আসে, যার কারণে ও এ ব্যাপারে কিছুই বলতে পারে না। পরদিন সকালে তেয়ের বাবার কাছে এক লোক কল করে টাকার জন্য। তখন উনি বলে টেনশন করো না, আমি শীঘ্রই তোমাকে টাকা দিয়ে দেবো। অন্যদিকে তে আর জিন তো উজুকে ডে কেয়ারে দিয়ে ওরা অফিসে যেতে নেয়। ওরা যখন বাস স্টপে আসে তখন জিন বলে আমি তো ভুলে আজকে গ্যাস অফ করিনি, তুমি অফিস চলে যাও। ও তখন ছুটে বাসায় আসে। অন্যদিকে আমরা তেয়ের বাবাকে দেখি, উনি যখন দেখতে পায় ওরা দুজনই অফিসে চলে গিয়েছে তখন তো উনি বাসায় আসে। আর ওই দরজাটি খুলে যে দরজার কথা জিন বলেছে, যেটা আসলে উজুর মায়ের রুম ছিল, উনি তখন পুরো রুমটি তল্লাশি করতে থাকে। এদিকে জিনও বাসায় চলে আসে। ও দেখতে পায় ও তো গ্যাসটি বন্ধ করেই গিয়েছে। এরপর খুব রিলিফ ফিল করে যখন চলে যেতে নেয় তখন তো ওর বোনের রুম থেকে ও কিছু পড়ার সাউন্ড শুনতে পায়। ও যখনই দরজাটি খুলে তখন ওখানে ও তেয়ের বাবাকে দেখতে পায়। আর জিনকে এখানে দেখে ওর দিকে বড় এক গ্লাস। আজকের পার্টি এখানেই শেষ হয়ে যায়। পর পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।